মুজিব শতবর্ষ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। হাজী কিয়ামউদ্দিন মেমোরিয়াল মহিলা কলেজ, সখীবুদ্দে ভাটার মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক আমি অমরেন্দ্রনাথ মৃধা। অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের অনলাইন ক্লাসে আজকে তৃতীয় ক্লাস। আশা করি তোমরা দেখছো গত দুটো ক্লাসে আমরা তোমাদের ব্যাপক সাড়া পেয়েছি, অনেকের অনেক পরামর্শ পেয়েছি। সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এভাবে আমাকে সহযোগিতা করার জন্য আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মনোবিজ্ঞান প্রথম পত্র একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রথম অধ্যায় আমরা পড়াচ্ছিলাম। প্রথম অধ্যায় মনোবিজ্ঞান পরিচিতি, ইন্ট্রোডাকশন টু সাইকোলজি। বিগত দুটো দিনে ক্লাসে আমরা যেগুলো পড়িয়েছি তার ভিত্তিতে একটা সৃজনশীল প্রশ্ন হয়, খুব সুন্দর। বিগত দিনে বিভিন্ন বোর্ডেও এসেছে এই প্রশ্নটা, তো আমরা সেই দিকে একটু আলোকপাত করব। দেখি, আগে আমরা সৃজনশীল প্রশ্নে যাওয়ার আগে তোমরা জানো, যেহেতু তোমরা মাধ্যমিক পাশ করে এসেছো, উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট তোমরা, তারপরও আমরা আর একটুখানি প্রাথমিক ধারণাটা একটু যাচাই করে নিই তোমাদের কাছ থেকে। সেটা হলো সৃজনশীল প্রশ্নের দক্ষতার স্তর সমূহ। সৃজনশীল প্রশ্নের দক্ষতার স্তর সমূহ, এখানে 4টি স্তর রয়েছে, ক, খ, গ এবং ঘ। 10 নম্বরের প্রশ্ন থাকে একটা প্রশ্নে, একটা দাগ নাম্বারে 10টা প্রশ্ন থাকে, 10 নম্বরের প্রশ্ন থাকে। সেই প্রশ্নটা 10টা নম্বর কিভাবে বন্টন করা থাকে সেটা তোমাদের এখানে দেখানো হচ্ছে। ক, জ্ঞান স্তর, ক স্তরের নাম হলো জ্ঞান স্তর। নম্বর থাকে এখানে এক কথায় উত্তর দিতে হয়। সেটা উত্তরটা কিভাবে দিতে হয় সেই বিষয়টাই আমরা মূলত পরবর্তী এখানেই দেখাবো, সেটাই আজকে আমাদের ক্লাসের মুখ্য বিষয়। খ, অনুধাবন স্তর, নম্বর আছে 1 যোগ 1 সমান 2। অনুধাবন স্তরে 1 নম্বর হলো জ্ঞানের জন্য আর 1 নম্বর হলো অনুধাবনের জন্য, মোট 2 নম্বর। তৃতীয়, প্রয়োগ স্তর, এখানে নম্বর মোট 3, 1 জ্ঞানের জন্য আর 1 হলো অনুধাবনের জন্য আর 1 প্রয়োগের জন্য। তাহলে 1 যোগ 1 যোগ 1 সমান 3 নম্বর তোমাকে নম্বরের জন্য তোমাকে প্রশ্নটা লিখতে হবে। এবং সর্বশেষ উচ্চতর চিন্তন দক্ষতা স্তর, এখানে এই প্রথমে একটা হলো জ্ঞান। উচ্চতর চিন্তন দক্ষতার 4টে স্তর থাকবে পরপর, সেগুলো আমরা এখানে দেখাচ্ছি। দেখো, এখানে প্রথম জ্ঞান 1 নম্বর, অনুধাবন 1 নম্বর, প্রয়োগ 1 নম্বর এবং উচ্চতর চিন্তন দক্ষতার জন্য 1 নম্বর। মোট হলো 4 নম্বর এখানে থাকবে। তো আজকের এই ক্লাসটা আমরা তোমাদের জন্য নিচ্ছি, কিন্তু আমাদের একটা বিশেষ এই ক্লাসের তাৎপর্য হলো যে সমস্ত ছাত্ররা এখনো এই সৃজনশীল প্রশ্ন প্রণয়ন এবং মূল্যায়নের প্রশিক্ষণ পান নাই, তাদের জন্য এই ক্লাসটা অনেক তাৎপর্যপূর্ণ হবে বলে আমি মনে করি। তাদেরকেও এই ক্লাসটা দেখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। এবং যারা অবসরে গেছেন, যে সমস্ত শিক্ষকরা, তাদেরকে যারা এই সৃজনশীলের আওতার আগেই অবসরে যেতে হয়েছে, তারা অনেকেই তাদের সংসারের টানে পড়নের কারণে প্রাইভেট পড়াতে হয়, তারাও যদি এই ক্লাসটা দেখে তাদের জন্য অনেক ভালো হবে। আর অভিভাবকদের কাছে অনুরোধ করছি, তারাও অনেকে তাদের ছেলে মেয়েদের নিজেরাই তত্ত্বাবধান করে থাকেন, এটা খুবই ভালো। নিজেদের ছেলে মেয়েদেরকে নিজেদের মতো করে অন্য কেউ দেখতে পারে না, সুতরাং আপনারাও যদি একটুখানি দেখেন। অনেকে জানেন, বুঝে গেছেন, অনেক দিন ধরে চলছে, তারপরেও এটা আমি বলছি যেহেতু সৃজনশীল ক্লাস, তারাও যদি এই ক্লাসটা একটুখানি দেখেন, তাহলে তাদের আপনাদের ছেলে মেয়েদের যে সমস্যাটা হচ্ছে বা কোথায় সমস্যা হচ্ছে সেটা আপনারা নিজেরা চিহ্নিত করে সমাধান করে দিতে সক্ষম হবেন। তো আমরা এবারে আমাদের আসল যে প্রশ্ন যেটা আছে, সৃজনশীল প্রশ্ন কিভাবে হয় সেটা আমরা দেখি।
একটা সৃজনশীল প্রশ্নে একটা উদ্দীপক থাকে, সৃজনশীল প্রশ্নে একটা উদ্দীপক থাকে। এখানে 1 নম্বর একটা উদ্দীপক রয়েছে, তার নিচে সেই আমরা যেটা বলেছিলাম জ্ঞানের স্তরের ক, অনুধাবনের খ, প্রয়োগের গ এবং উচ্চতর চিন্তন দক্ষতার ঘ। এখানে দেখেন জ্ঞানের জন্য 1, অনুধাবনের জন্য 1 এবং এই প্রয়োগের জন্য 1 এবং 3, জ্ঞানের জন্য আবার বলছি সরি, জ্ঞানের জন্য 1, অনুধাবনের জন্য 2, প্রয়োগের জন্য 3 এবং উচ্চতর চিন্তন দক্ষতার জন্য 4। এই মোট 10 নম্বর থাকে। তো এখানে উদ্দীপকটা দেখতে একটু ছোট লাগছে, তো আমরা উদ্দীপক আর এই প্রশ্নগুলো খণ্ড খণ্ড করে স্ক্রিনে একটু দেখে নিই, কারণ এখানে খুব ছোট হচ্ছে। তোমরা যারা মোবাইলে দেখছো তাদের জন্য এটা একটু দেখতে কষ্ট হচ্ছে বা অসুবিধা হচ্ছে, সুতরাং আমরা একটু বড় করে দেখে নিই। এক পর্যায়ে দেখবো উদ্দীপক, তারপর দেখবো আমরা প্রশ্নগুলো। তখন একই উদ্দীপক, সেটা বড় করে দেখানো হয়েছে। আমরা একটু উদ্দীপকটা পড়ি। 1 নম্বর প্রশ্ন, ছবি একটি সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। তিনি শিক্ষার্থী, শিক্ষক এবং শিক্ষা পরিবেশের উপর জোর দেন। অন্যদিকে মিতার কোম্পানিতে কর্মসন্তুষ্টি এবং কাজের সঠিক মূল্যায়ন হওয়ায় উৎপাদন বেড়েছে। তাদের বন্ধু বিজয়ও মানসিক সমস্যাগ্রস্তদের সমস্যা সমাধানের জন্য নিয়মিত কাজ করেন। আমরা উদ্দীপকটা দেখছি যে এখানে 3 জন ব্যক্তি আছে, ছবি আছে, মিতা আছে এবং বিজয় আছে। ছবি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মিতা একটা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর বা এন্টারপ্রেনার, উদ্যোক্তা, মালিক, এবং বিজয় একজন মানসিক ডাক্তার, এই মানসিক সমস্যাগ্রস্তদের নিয়ে কাজ করেন। তো আমরা উদ্দীপকটা আবারও একবার ভালো করে পড়ি, তোমরা মনোযোগ সহকারে উদ্দীপকটা দেখবে। এই ছবি একটি সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। তিনি শিক্ষার্থী, শিক্ষক এবং শিক্ষা পরিবেশের উপর জোর দেন। অন্যদিকে মিতার কোম্পানিতে কর্মসন্তুষ্টি এবং কাজের সঠিক মূল্যায়ন হওয়ায় উৎপাদন বেড়েছে। তাদের বন্ধু বিজয়ও মানসিক সমস্যাগ্রস্তদের সমস্যা সমাধানের জন্য নিয়মিত কাজ করেন। তো এক্ষেত্রে এই উদ্দীপকটা তোমাদেরকে দেখালাম। এর নিচে যে প্রশ্নগুলো আছে ছোট করে তোমাদের দেখতে অসুবিধা হচ্ছিল, বড় করে দেখাবো। এবার দেখি আমরা বড় করে স্ক্রিন আর একটা বার দেখে নিই। ক নম্বর, মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও। আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আগে তোমাদেরকে বলে আসি, আমরা যে দুটো ক্লাস করেছি সেখানে কিন্তু শিখন ফলের সাথে যে বিষয়বস্তু পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদন করা হয়েছে সেইগুলো কিন্তু আমরা এখানে পাবো, এই কথা বলেছিলাম। এবং দেখবো আমরা এখানে পাচ্ছি যে দুটো ক্লাস করেছিলাম তার ভিত্তিতে সবগুলো অংশ বিষয়বস্তুর সাথে মিলে যাবে। তো আমরা সেখানে সংখ্যা পড়াইছিলাম, মনোবিজ্ঞানের গুরুত্বপূর্ণ শাখা সমূহ 5টি দেখিয়েছিলাম। তার সাথে দেখবো তার সাথে আমাদের এই সৃজনশীল প্রশ্নটা সম্পূর্ণভাবে মিলে যাবে। তো ক নম্বর, মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও। নম্বর হলো 1। আগে দেখিয়েছিলাম খ, মনোবিজ্ঞানের জ্ঞান কিভাবে মানুষকে সমাজে খাপ খাওয়াতে সাহায্য করে। নম্বর 2। গ নম্বর, ছবির কাজটি মনোবিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয় ব্যাখ্যা করো। ওই যে ছবি ছিল, উদ্দীপকের ছবি, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তো গতে ছবির কাজটি মনোবিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয় ব্যাখ্যা করো। গ, মিতা এবং বিজয়ের কাজের মধ্যে কোনটি অধিকতর গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করো। এটা নম্বর 4। এটা উচ্চতর চিন্তন দক্ষতার প্রশ্ন। তাহলে আমরা যে কথাটা তোমাদেরকে বলা হয়েছে আগে তোমরা জানো, এসএসসি পর্যায়ে, মাধ্যমিক পর্যায় থেকে জানো। এখানে আরো একবার আমরা মনোবিজ্ঞানে দেখানোর চেষ্টা করছি, অন্য সাবজেক্টে হয়তো স্যারেরা ম্যাডামেরা দেখিয়েছেন। যাই হোক, আমরা এখানে মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও। নম্বর 1, জ্ঞান। এটা একেবারে বইয়ের থেকে সুন্দর একটা সংজ্ঞা আমাদেরকে তুলে দিতে হবে। মনোবিজ্ঞানের সংজ্ঞা এখানে বলা হয়নি আধুনিক সংজ্ঞা বা কোনো কিছু বলা হয়নি, মনোবিজ্ঞানের একটা সর্বজন গ্রহণযোগ্য সংজ্ঞা তুলে দিলে এর উত্তর হয়ে যাবে। তারপরে আছে খতে, মনোবিজ্ঞানের জ্ঞান কিভাবে মানুষকে সমাজে খাপ খাওয়াতে সাহায্য করে। তো সেটা আমরা একটু দেখে নিই। এখানে দুটো অংশ থাকবে, আমরা বলেছিলাম এই দুটো নম্বরটা হলো এখানে 1 + 1 = 2। তো আমরা এটা এখন দেখে নিই।
তারপরেরটা কিন্তু এটা এখানে এরকম 1 প্লাস 1 প্লাস 1 সমান কিন্তু এই 3। তারপরেরটা হলো 1 প্লাস 1 প্লাস 1 প্লাস এই পাশে দিন, আর ওই পাশে জায়গার স্বল্পতা হচ্ছে 4। তাহলে 1 জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা। এখানে প্রয়োগের ক্ষেত্রে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ। অনুধাবনের ক্ষেত্রে জ্ঞান আর অনুধাবন, আর জ্ঞানের ক্ষেত্রে শুধু জ্ঞান। তোমরা নিশ্চয় তাহলে বুঝতে পারছো যে প্রত্যেকটা প্রশ্নের উত্তরের জন্য আমাদের ভাগ ভাগ নম্বর রয়েছে, এবং তোমাদেরকে সঠিকভাবে নম্বর পেতে গেলে, পূর্ণাঙ্গ নম্বর পেতে গেলে অবশ্যই এই ধাপগুলো তোমাদেরকে মেনে চলতে হবে। তোমরা সবই জানো, একটা বিষয়ের সারমর্ম তোমাদের সবারই জানা আছে, সব কিছুই জানো, কিন্তু কোথায় কোন জিনিসকে উপস্থাপন করতে হবে সেইটা শুধু আমাদের ভালোভাবে জানতে হবে। তাহলে তোমাদের কারো নম্বর পেতে কোনো অসুবিধা হবে না, সবাই ভালোভাবে নম্বর পেতে পারবে। তার জন্য আমাদের বিষয়টাকে ভালোভাবে জানতে হবে, আর কিভাবে, কোথায়, কোন অংশে কতটুকু লিখতে হবে সেটা আমাদেরকে দেখতে হবে। তো আমরা দেখি, আমরা এখানে সৃজনশীল প্রশ্নের দক্ষতা স্তর সমূহ আগে দেখিয়েছিলাম। তো আমরা দেখো আগে ওটা বলেছি, আবার এখানেও ভাগ করে দেখিয়েছি। জ্ঞানের জন্য 1, অনুধাবনের জন্য 1 যোগ 1 সমান 2, প্রয়োগের জন্য 1 যোগ 1 যোগ 1 সমান 3, উচ্চতর চিন্তন দক্ষতার স্তরের জন্য 1 যোগ 1 যোগ 1 যোগ 1 সমান 4। এইবারে আমরা দেখি আসল প্রশ্নের উত্তরগুলো কিভাবে লিখতে হয়। এখন যে বিষয়টা হয়ে থাকে যে আমাদের সব স্যারেরা ম্যাডামরা, যেহেতু আমরা প্রশিক্ষণ সবাই শতভাগ প্রশিক্ষণ পাননি, কিন্তু তাদেরকে সঙ্গত কারণে খাতা মূল্যায়ন করতে হয়। সেখানে এই ভাগটা স্যারেদের যদি জানা থাকে তাহলে নম্বর বন্টনে, নম্বর দিতে খুব সুবিধা হয়। কেন নম্বর বেশি দিলাম বা কম দিলাম সেটা উনি ব্যাখ্যা করতে পারেন, কিন্তু তা না হয়ে আমাদেরকে অনেক সময় আন্দাজের আশ্রয় নিয়ে নম্বর দিতে হয়, সবাই শতভাগ প্রশিক্ষণ নিশ্চিত করতে না পারার কারণে। যাই হোক, স্যারেরা যদি এটা দেখেন তাহলে কিছুটা হলেও তাদের উপকারে আসবে এবং তাদের কিছুটা কাজে আসবে। জ্ঞানমূলক প্রশ্ন ছিল আমাদের উদ্দীপকের জ্ঞানমূলক প্রশ্ন ছিল মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও, নম্বর ছিল 1। মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও, নম্বর ছিল 1। এটা হলো জ্ঞানমূলক প্রশ্ন। এটা এভাবে তোমাদেরকে লিখতে হবে না, তোমরা এখান থেকে লেখা শুরু করবে। এখান থেকে লেখা শুরু করবে, তোমরা এখান থেকে স্টার্ট করবে জ্ঞানমূলক প্রশ্নে, যে কি মনোবিজ্ঞান হলো মানুষ ও প্রাণীর আচরণ এবং মানসিক প্রক্রিয়ার বিজ্ঞানসম্মত অনুধ্যান বা পর্যালোচনা। এটা 1 লাইন বা 2 লাইনের মধ্যে তোমাকে সমাপ্ত করতে হবে, বা যদি সঙ্গত কারণে একটু বেশি হয় 3 লাইন হতে পারে, তার বেশি হলে জ্ঞানটা আর 1-এর ঊর্ধ্বে চলে যায়। কারণ সৃজনশীল প্রশ্নে চিন্তা করতে হবে বেশি, উত্তর কম কথাতে সঠিকভাবে উপস্থাপন করাটাই হলো সৃজনশীল প্রশ্নের বিশেষত্ব। তো আমরা জ্ঞানমূলক প্রশ্নে আমরা যেটা করলাম কি, যে এখানে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন ছিল মনোবিজ্ঞানের জ্ঞান, পদাক ছিল মনোবিজ্ঞানের জ্ঞান, মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও। আমরা উত্তর এখান থেকে লেখা শুরু করব। সেটা হলো মনোবিজ্ঞান হলো মানুষ ও প্রাণীর আচরণ এবং মানসিক প্রক্রিয়ার বিজ্ঞানসম্মত অনুধান, যেটা আমরা গত ক্লাসে মনোবিজ্ঞানের অনেকগুলো সংজ্ঞা দিয়ে তারপরে সর্বশেষ একটা গ্রহণযোগ্য সংজ্ঞা যেতে চেষ্টা করেছিলাম। তোমরা নিশ্চয়ই এটা লিখতে পারবে সবাই। সুতরাং দেখো, এখানে তোমাদের সবার 1 নম্বর প্রাপ্তি নিশ্চিত হয়ে গেল। 1 নম্বর প্রাপ্তি তোমাদের সবার জন্য কনফার্ম হয়ে গেল, কারো জন্য কোনো বাধা থাকলো না। তো এরপরে আমরা দেখব যে অনুধাবনের যে প্রশ্নটা ছিল, খ নম্বর থাকবে। দেখি আমরা খ নম্বর অনুধাবনমূলক প্রশ্ন। প্রশ্নটা কি ছিল? মনোবিজ্ঞানের জ্ঞান
কিভাবে মানুষকে সমাজে খাপ খাওয়াতে সাহায্য করে, এটা ছিল। মনোবিজ্ঞানের জ্ঞান কিভাবে মানুষকে সমাজে খাপ খাওয়াতে সাহায্য করে, নম্বর কত? নম্বর হলো 2। মনোবিজ্ঞানের জ্ঞান কিভাবে মানুষকে সমাজে খাপ খাওয়াতে সাহায্য করে। তো আমরা তার উত্তরে লিখবো কত, কিভাবে, এই দুইটা নম্বরটা এখানে আমরা একটু ডিস্ট্রিবিউশন করে নিই। 1 যোগ 1, এটা হলো জ্ঞানের, এটা হলো অনুধাবনের। এইটা হলো জ্ঞান, এখানে একটু লিখি, এটা হলো জ্ঞান প্লাস এখানে অনুধাবন। জ্ঞান এবং অনুধাবন মিলে, জ্ঞান এবং অনুধাবন মিলে এই 2 নম্বর। তো আমাদেরকে দেখি খ নম্বর প্রশ্নের উত্তর আমরা কিন্তু এখান থেকে শুরু করব, লেখা শুরু করব এখান থেকে। এই খ এখান থেকে, এটা কিন্তু আমি তোমাদেরকে বোঝানোর জন্য দিয়েছি, আর এটা কিন্তু প্রশ্নের প্রশ্ন উত্তর, প্রশ্নপত্রের অনুধাবনমূলক প্রশ্নটা হলো মনোবিজ্ঞানের জ্ঞান কিভাবে সমাজে খাপ খাওয়াতে সাহায্য করে মানুষকে, সেটা। তো আমরা এখান থেকে শুরু করব। জ্ঞানটা কি? মনোবিজ্ঞানের জ্ঞান আচরণের মাধ্যমে মানুষকে সমাজে খাপ খাওয়াতে সাহায্য করে। এবারে দেখো, আগের জ্ঞানটা আমরা সরাসরি বইয়ে পেয়েছিলাম, কিন্তু এই জ্ঞানটা বইয়ের আলোকে তোমাকে লিখতে হবে। এই জ্ঞানটা তোমাকে বইয়ের আলোকে আনতে হবে। মনোবিজ্ঞান ছিল কি? মানুষ ও প্রাণীর আচরণ এবং মানসিক প্রক্রিয়ার বিজ্ঞানসম্মত অনুধান। তো আমরা সমাজে বিভিন্ন রকম আচরণ করি, যেটা পর্যবেক্ষণ করা যায়, পরিমাপ করা যায়। তাহলে সেই আমরা যে একটা প্রশ্ন, যে একটা প্রবাদ রয়েছে, বৃক্ষ তুমি কে, বৃক্ষের উত্তর হলো ফলে পরিচয়। তো সেক্ষেত্রে সেই রকমই, যে তুমি যে জ্ঞানটা অর্জন করেছো মনোবিজ্ঞানের সংজ্ঞা সম্পর্কে বা ওই বিষয়গুলো সম্পর্কে, তার থেকে তোমাকে এটা নিজের থেকে লিখতে হবে। তাহলে এই বইয়ে সরাসরি তুমি এই অংশটা পাচ্ছ না। মনোবিজ্ঞানের জ্ঞান আচরণের মাধ্যমে মানুষকে সমাজে খাপ খাওয়াতে সাহায্য করে, এই জ্ঞানটা তোমাকে নিজের থেকে নিয়ে আসতে হবে। যদি এইটা তুমি না লেখো, তাহলে তোমার এই অংশটা প্রাপ্তি ঘটবে না, এই অংশটার ক্ষেত্রে ক্রস হয়ে যাবে। খেয়াল করো, আবারও দেখো, মনোবিজ্ঞানের জ্ঞান আচরণের মাধ্যমে মানুষকে সমাজে খাপ খাওয়াতে সাহায্য করে। যদি তুমি এই কথাটা যদি না লিখতে পারো, এই বাক্যটা যদি না লিখতে পারো, তাহলে তোমার 1 প্রাপ্তি ঘটবে না, তুমি 1 এখানে পাচ্ছ না। এবার অনুধাবন অংশে আসো। দেখো, অনুধাবন অংশ, এটা হলো জ্ঞান, এটা হলো জ্ঞান, এটা হলো জ্ঞান। এবার এখানে হলো অনুধাবন। অনুধাবন, এই অংশটা হলো অনুধাবন। সমাজে প্রচলিত রীতিনীতি, আইন শৃঙ্খলা, আচার অনুষ্ঠান ও সংস্কৃতি তার চরিত্র, আচরণ ও মানসিকতাকে প্রভাবিত করে। সমাজ যেমন ব্যক্তিকে প্রভাবিত করে, ব্যক্তিও তেমনিভাবে সমাজকে প্রভাবিত করে। তাই মনোবিজ্ঞানের বিভিন্ন শাখা, যেমন সমাজ মনোবিজ্ঞান, শিক্ষা মনোবিজ্ঞান, কাউন্সিলিং মনোবিজ্ঞান ইত্যাদি সম্পর্কে ধারণা থাকলে মানুষ সহজেই বিভিন্ন পরিবেশে মানিয়ে নিতে পারে। এটা আমি সংক্ষিপ্ত আকারে দিয়েছি, এটা আরো বড় করতে পারতে, না করলেও কোনো দরকার নেই। এখানে আমরা যেমন সমাজ মনোবিজ্ঞান, শিক্ষা মনোবিজ্ঞান, কাউন্সিলিং মনোবিজ্ঞানের কথা বলেছি, এখানে আরো অন্যান্য শাখাগুলো নিয়ে আসতে পারতে, চিকিৎসা মনোবিজ্ঞান নিয়ে আসতে পারতে, শিল্প সাংগঠনিক মনোবিজ্ঞান নিয়ে আসতে পারতে, কিন্তু পরীক্ষার সময়ের স্বল্পতার কারণে তুমি ইত্যাদি দিয়ে দিলে, 3টে নাম লিখে ইত্যাদি দিয়ে দিলে। আবারও পড়ি, জ্ঞানটা আমাদের হয়ে গেছে মনোবিজ্ঞানের জ্ঞান আচরণের মাধ্যমে মানুষকে সমাজে খাপ খাওয়াতে সাহায্য করে। এই কথাটা বইয়ে সরাসরি তুমি পাচ্ছ না, তোমাকে তোমার এই পাঠ্য বিষয়ের জ্ঞানের আলোকে তোমার নিজেকে তৈরি করতে হচ্ছে। প্রশ্নের সাথে সঙ্গতি রেখে মনোবিজ্ঞানের জ্ঞান কিভাবে মানুষকে সমাজে খাপ খাওয়াতে সাহায্য করে, তাহলে আমাদের উত্তরে এখানে একটা কথা যদি আমরা লিখতে পারি, সেটা হলো আচরণের মাধ্যমে। এই কথাটা যদি শুধু একটুকুনো কথা, আচরণের মাধ্যমে, এই কথাটুকুনি লিখলেই পুরো 1 নম্বর পেয়ে যাবে। মনোবিজ্ঞানের জ্ঞান আচরণের মাধ্যমে মানুষকে সমাজে খাপ খাওয়াতে সাহায্য করে। এত কিছু নাও লিখলে চলে, চলে না, চলে আর কি, কিন্তু কিভাবে, আচরণের মাধ্যমে, এইটুকুনি কথা লিখলেও এই প্রশ্নের উত্তরটা চলে আসে। এবার অনুধাবনের ক্ষেত্রে তুমি
এই মানুষের আচরণ কি তা যেটা পড়ানো হয়েছে, তারপরে বিভিন্ন মনোবিজ্ঞানের শাখাতে কি পড়ানো হয় সেগুলো জেনেছো, এবং জেনেছো যে কোন কোন শাখাগুলোতে বেশি করে আচরণ সম্পর্কে আলোচিত হয় সেগুলো। তো আমরা এখানে দেখি, আবার উত্তরটা দেখি। অনুধাবন জ্ঞান, তাহলে তোমার এই অংশটা লিখলে তোমার এখানে 1 পাওয়া হয়ে গেল। অনুধাবন বলেছি সমাজের প্রচলিত রীতিনীতি, আইন শৃঙ্খলা, আচার অনুষ্ঠান ও সংস্কৃতি তার চরিত্র, আচরণ ও মানসিকতাকে প্রভাবিত করে। সমাজ যেমন ব্যক্তিকে প্রভাবিত করে, ব্যক্তিও তেমনিভাবে সমাজকে প্রভাবিত করে। তাই মনোবিজ্ঞানের বিভিন্ন শাখা যেমন সমাজ মনোবিজ্ঞান, শিক্ষা মনোবিজ্ঞান, কাউন্সেলিং মনোবিজ্ঞান ইত্যাদি সম্পর্কে ধারণা থাকলে মানুষ সহজেই বিভিন্ন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে। তুমি যদি এই অংশটা না লেখো, আগেই তোমাকে বলেছি এই 1 নম্বর তুমি পাবে না। এখন তুমি যদি এখানে একটা প্যারা না দাও, স্পেস না দাও, একটা এই অনুধাবনমূলক প্রশ্নে যদি একটা স্পেস বা প্যারা না দাও, তুমি যদি একটা ফাঁক না দাও, তাহলে কিন্তু শিক্ষককে এই প্রশ্নটার উত্তর খুঁজে নিতে একটু কষ্ট হবে। জ্ঞান এবং অনুধাবনটা ভাগ করে তোমাকে নিজেকেই খাতাতে উপস্থাপন করতে হবে, তোমার উত্তরপত্রে লিখতে হবে। তাহলে এই অংশটা অনুধাবন, এই অংশটা সবাই লিখবে। যত এই অংশে তুমি যদি 1 পাতা লেখো, 1.5 পাতা লেখো, তাতে কিছু লাভ হবে না যদি তুমি এই কথাটা না লিখতে পারো। প্রথম অংশে খ নম্বর প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্নের খতে জ্ঞান অংশে যদি এই কথাটা না লিখতে পারো, তাহলে তোমাকে এই অনুধাবনে তুমি যত কথাই লেখো না কেন, তুমি পাবে 1 নম্বর পাবে। তুমি 1 নম্বর পাবে, তার বেশি পাবে না, এই 1 পাবে। কিন্তু তুমি যদি একটা শব্দের মধ্যে বা একটা বাক্যের মধ্যে এই অনুধাবনমূলক প্রশ্নের জ্ঞানটা নিয়ে আসতে পারো, তাহলে তুমি অনায়াসে এই 2 নম্বর পেয়ে যাবে। এই 1 আর এই 1, তোমাকে 2 পেতে আর কোনো বাধা থাকলো না। সুতরাং তোমরা এই বিষয়টা সবসময় খেয়াল রাখবে। তোমাদের বিষয়গুলো সবই জানা, কিন্তু এই পদ্ধতি সম্পর্কে কেউ কেউ অবহেলা করে থাকো। যারা অনেক ভালো মেধাবী তারা এগুলো আগে থেকেই জানে, তোমরাও জানো, কিন্তু এই ভাগটার প্রতি অনেকে গুরুত্ব দেয় না। এই ভাগটার প্রতি তোমাদেরকে সবসময় গুরুত্ব দিতে হবে, এইটা তোমাদের কাছে আমি অনুরোধ করছি। এরপরে আমরা প্রয়োগে চলে যাব। প্রয়োগ স্তর, প্রয়োগ স্তরে থাকবে আমাদের নম্বরের 3টি ধাপ। সেটা আমরা আগে দেখিয়েছি, আবার প্রশ্নের সাথে সঙ্গতি রেখে কিভাবে উত্তর লেখা যায় সেটা আমরা আবার একটু দেখানোর চেষ্টা করছি। তোমরা স্ক্রিনের দিকে একটু খেয়াল করো। দেখো প্রয়োগ, দেখো প্রয়োগমূলক প্রশ্ন। প্রয়োগমূলক প্রশ্ন, প্রশ্নটা কি? গ গ প্রয়োগমূলক প্রশ্ন। এটা আমরা কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য উপস্থাপন করেছি এভাবে। তোমাদের লেখার বিষয় হবে এখান থেকে, তোমাদের লেখার বিষয় হবে এখান থেকে, গ থেকে। তাহলে প্রয়োগমূলক প্রশ্ন কি ছিল? ছবির কাজটি মনোবিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয়? ছবির কাজটি, ছবি মানে এখানে উদ্দীপকে একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উনি ছবির কাজটি মনোবিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয় ব্যাখ্যা করো। নম্বর কত? 3 নম্বর। এই 3 নম্বরকে আমরা কিভাবে ভাগ করব? এই 3 নম্বরকে আমরা ভাগ করব 1 যোগ জ্ঞান যোগ অনুধাবন যোগ প্রয়োগ সমান 3। এই 3 নম্বরকে ভাগ করেছি আমরা জ্ঞান, অনুধাবন এবং প্রয়োগ। এই প্রয়োগমূলক প্রশ্নের ক্ষেত্রে 3টি অংশ থাকবে। জ্ঞানের ক্ষেত্রে একটাই প্রশ্ন ছিল, সেখানে অংশীদার ছিল না। খতে অনুধাবন, সেখানে 2টো অংশ ছিল। এবারে প্রয়োগের ক্ষেত্রে আমরা দেখছি 3টি অংশ লিখতে হবে। 3 নম্বর 3টি অংশ থাকবে। তো আমরা দেখি এখানে কোথায় কে আছে দেখি। এই প্রথম গ, এখান থেকে লেখা শুরু করতে হবে। এটা হলো তোমাদেরকে জানার সুবিধার জন্য আমি দিচ্ছি। এইটা হলো জ্ঞান স্তর, এই প্রশ্নের উত্তর জ্ঞানমূলক উত্তর। এটা এখানে হলো, এটা হলো অনুধাবন, অনুধাবন।
জ্ঞান স্তর, অনুধাবন স্তর, আর যেহেতু প্রয়োগ তাহলে এইটা হলো প্রয়োগ, প্রয়োগ স্তর। তো আমরা তাহলে এবারে দেখি আসি প্রয়োগ। তাহলে এখানে তিনটি অংশ থাকবে, জ্ঞান, অনুধাবন এবং প্রয়োগ। তাহলে তিনটি অংশ যদি না থাকে তাহলে তোমাকে শিক্ষক 3 নম্বর দিতে পারতেছেন না। তার একান্ত ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি পারতেছেন না। আবার তোমাদের এই প্রশ্নের উত্তর সম্পর্কে সম্পূর্ণ ধারণা থাকা সত্ত্বেও তোমরা যদি 3টি ভাগে বিভক্ত করে উত্তরপত্রে উপস্থাপন করতে ব্যর্থ হও, সেই ক্ষেত্রে তোমরা নিজেরাই 3 নম্বর পেতে ব্যর্থ হলে। কিন্তু আমার ধারণা যে তোমরা সবাই জানো, এই ভাগটা যদি সবাই গুরুত্ব সহকারে উপস্থাপন করার চেষ্টা করো তাহলে তোমাদের সবার জন্য 3টে নম্বর প্রাপ্তি খুবই সহজ হয়ে যাবে। তো যাই হোক, আমরা এখন দেখি ছবির কাজটি মনোবিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয়। উদ্দীপকে ছবি ছিলেন একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তো এখানে ছবির কাজটি দেখি, এখানে বলা হয়েছে প্রশ্নটা কোন শাখায় আলোচিত হয়। এইটা হলো জ্ঞান কোন শাখায়, মনোবিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয়, কোন শাখায়, মনোবিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয়। তো আমরা দেখি উদ্দীপকে জ্ঞান 1 নম্বর, উদ্দীপকে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ছবির কাজটি শিক্ষা মনোবিজ্ঞান শাখায় আলোচনা করা হয়। তাহলে এখানে আমরা উত্তরটা পেয়েছি কি, উদ্দীপকে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ছবির কাজটি শিক্ষা মনোবিজ্ঞান শাখায় আলোচনা করা হয়। আমরা শিক্ষা মনোবিজ্ঞান শাখায় দেখেছিলাম যাবতীয় শিক্ষা সংক্রান্ত আচার আচরণ যেগুলো আছে সবগুলোই ওখানে আলোচনা করা হয়, এবং শিক্ষার সম্প্রসারণ, উন্নয়ন, এই সমস্ত যা কিছু আছে সব কিছু ওখানে তোমাদেরকে দেখিয়েছিলাম, এবং তোমরা এগুলো বাড়িতে নিশ্চয়ই পড়েছো। না পড়ে থাকলে আবারও একটু এই ভিডিওটা দেখার পরে তোমরা এগুলোর সাথে সমন্বয় করে নিয়েও দেখবা যে তোমাদের জন্য খুবই সহজ হবে। আরও একটা কথা বলে রাখি, এখানে মনোবিজ্ঞান বলে কোনো কথা নয়, এটা তোমাদের অন্য সকল সাবজেক্টের ক্ষেত্রে, অন্য বিষয় যেগুলো যাদের আছে তাদের ক্ষেত্রে সব বিষয়েই এই পদ্ধতিতে তাদেরকে উত্তরপত্র লিখতে হবে, কারণ এটা মূল্যায়নের একটা সিস্টেম এবং সৃজনশীল পদ্ধতির একটা মেথড বলা যায়, একটা মেথডই সৃজনশীলের একটা কৌশল। তো এখন জ্ঞান কি হলো, এই প্রয়োগমূলক প্রশ্নের জ্ঞান কি পেলাম, ছবির কাজটি মনোবিজ্ঞানের কোন শাখায় আলোচিত হয়, না শিক্ষা মনোবিজ্ঞান শাখায় আলোচিত হয়। এই শব্দটা তোমাদেরকে খুঁজে আনতে হয়েছে, এইটা বইয়ে আছে, তোমরা পড়েছো শিক্ষা মনোবিজ্ঞান সম্পর্কে বিস্তারিত, কিন্তু তোমাকে এনে বলতে হলো, বসাতে হলো যে এইটা ওখানে পাওয়া যায় এটা। তো এখন আমরা যেটা বলছি এরপরে জ্ঞানটা, তাহলে তোমার কিন্তু জ্ঞানের জন্য 1 নম্বর পাওয়া হয়ে গেল। শিক্ষক তোমাকে 1 নম্বর দিতে কিন্তু বাধ্য থাকবেন, এই কথাটা লেখার জন্য শিক্ষক তোমাকে 1 নম্বর দিয়ে দিলেন, কাটার কোনো সুযোগ নেই। শিক্ষকরা কখনো নম্বর কাটতে চায় না, তারা সবসময় তোমাদের দিকে সহানুভূতির সাথে দেখেন যে না, একজন স্টুডেন্টকে কিভাবে ভালোভাবে খাতাটা মূল্যায়ন করে তাকে ভালো একটা রেজাল্ট করতে সাহায্য করা যায় সেটা সবসময়। কিন্তু তুমি যদি শিক্ষককে এইভাবে সন্তুষ্ট না করতে পারো যে স্পেস দিয়ে, প্যারা দিয়ে এবং ভাগ দিয়ে, প্রয়োগের 3টি ভাগ আছে, তোমরা 3টে ভাগ না করে 2টো ভাগ করো, 1টা ভাগ করো, শিক্ষক অনেক কষ্ট পান এবং তাকে মার্কস দিতে অনেক অসুবিধা হয়। তো এবারে আমরা আসি জ্ঞানের পরে অনুধাবন। জ্ঞানের পরে অনুধাবন, আমরা এই প্রশ্নের এই ছবির কাজটি মনোবিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয় ব্যাখ্যা করো। নম্বর 3, অনুধাবনে কি লিখতে হয়। দেখো, আসলে আমরা এখন অনুধাবনটা একটু দেখি এই প্রশ্নের ক্ষেত্রে কি এসেছে। শিক্ষা মনোবিজ্ঞানের দৃষ্টিতে ফলপ্রসূ শিক্ষার জন্য প্রয়োজন সুন্দর একটা বিদ্যালয়। শিক্ষা মনোবিজ্ঞানের দৃষ্টিতে ফলপ্রসূ শিক্ষার জন্য প্রয়োজন একটা সুন্দর বিদ্যালয়, সুসজ্জিত শ্রেণীকক্ষ, প্রশস্ত খেলার মাঠ, যুগ উপযোগী পাঠ্যক্রম ও সিলেবাস, প্রশিক্ষণপ্রাপ্ত একদল প্রতিশ্রুতিশীল উদ্যমী শিক্ষক, সর্বোপরি একজন সৎ ও কর্মঠ প্রতিষ্ঠান প্রধান। তোমরা এটা ওখানে শিক্ষা মনোবিজ্ঞানে ওটা দেখেছো, তোমরা পড়েছো, আমি বলেছিলাম তোমরাও
দেখেছো। আবার তোমরা যেহেতু শিক্ষা ক্ষেত্রের সাথে জড়িত, শিক্ষার কেন্দ্রবিন্দু তোমরা শিক্ষার্থী, সুতরাং তোমরা নিজেরাও বুঝতে পারছো, এবং সেটাই মনোবিজ্ঞানে বলা হয়েছে, মনোবিজ্ঞানের দৃষ্টিতে তোমাদের কথাটাই বলা হয়েছে। সেইটাই এখানে দেখো অনুধাবনে কি লিখতে হচ্ছে, শিক্ষা মনোবিজ্ঞানের দৃষ্টিতে ফলপ্রসূ শিক্ষার জন্য প্রয়োজন একটা সুন্দর বিদ্যালয়, একটা সুন্দর পরিপাটি বিদ্যালয় থাকলে তোমাদের মনটা গর্বে ভরে যায় যে আমি অমুক স্কুলের বা অমুক কলেজের বা অমুক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম বা আছি। সুসজ্জিত শ্রেণীকক্ষটা অবশ্যই নোংরা হবে না, পর্যাপ্ত আলো বাতাস থাকবে এবং সেখানে পরিবেশটা খুব সুন্দর থাকবে, ব্ল্যাকবোর্ড সুন্দরভাবে থাকবে, শিক্ষক ব্ল্যাকবোর্ডে লিখবেন, তোমরা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই সামনে থেকে পিছন পর্যন্ত সবাই সুন্দরভাবে দেখতে পাবে, কারো কোনো অসুবিধা হবে না, সামনে থেকে পিছন পর্যন্ত কারো কোনো শুনতে কোনো অসুবিধা হবে না। তারপরে খেলা, প্রশস্ত খেলার মাঠ, লেখাপড়ার সাথে খেলা একটা অবিচ্ছেদ্য অঙ্গ, তো এটাও একটা প্রশস্ত খেলার মাঠ লাগবে। একটা খেলার মাঠ যদি না থাকে, শুধু যদি একটা প্রতিষ্ঠান থাকে, সেটাও খুব সুন্দর হয় না, কারণ সেখানে সমাবেশ করানো, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া অনুষ্ঠান, এগুলো করার জন্য একটা যদি প্রশস্ত খেলার মাঠ না থাকে, মনটা সংকুচিত হয়ে আসে। সুতরাং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা প্রশস্ত খেলার মাঠ অবশ্যই থাকা বাঞ্ছনীয় মনোবিজ্ঞানের দৃষ্টিতে। তোমরাও এটা উপলব্ধি করো, যাদের আছে তারা বোঝো, যাদের নেই তারাও এটা বোঝো যে আসলে এটা থাকা কতটা গুরুত্বপূর্ণ ছিল। এবারে যুগ উপযোগী পাঠ্যক্রম। যুগ উপযোগী পাঠ্যক্রম বলতে একটা ক্লাসের জন্যে, ধরো তোমাদেরকে আমি এখন উচ্চ মাধ্যমিকের ক্লাস দিচ্ছি, এখন উচ্চ মাধ্যমিক স্তরটা বিশেষ গুরুত্বপূর্ণ। যুগ উপযোগী পাঠ্যক্রম উচ্চ মাধ্যমিক স্তরটা বিশেষ গুরুত্বপূর্ণ, এই কারণে গুরুত্বপূর্ণ যে এই স্তর সমাপ্ত করার শেষে তোমরা অধিকাংশ স্টুডেন্ট যারা ভালো রেজাল্ট করবে, যারা সারা বছর পরিশ্রম করবে, তারা অবশ্যই ভালো রেজাল্ট করবে। আর ভালো রেজাল্ট করলে তোমাদেরকে বিশ্ববিদ্যালয়, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন পেশাতে তোমার বিভিন্ন প্রতিষ্ঠানে তোমাদেরকে ভর্তি হতে হবে। সুতরাং এই স্তরটা জ্ঞানটা যদি অসম্পূর্ণ থেকে যায়, ওই সমস্ত স্তরে যেয়ে তোমরা অনেক বাধার সম্মুখীন হবে। আর যদি উচ্চ মাধ্যমিকের জ্ঞানটা যথাযথ থাকে, তোমরা যদি নিজেরা জ্ঞানটাও ভালোভাবে পরিশীলন করতে পারো, তাহলে তোমাদেরকে পরবর্তী ধাপে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন ক্ষেত্রে যেখানে তোমরা পড়তে যাবে, সেখানে খুবই ভালোভাবে দক্ষতার পরিচয় দিতে পারবে, কারণ তোমাদের ভিতটা অনেক মজবুত। আর যারা, আমরা চাই না কিন্তু সঙ্গত কারণে কিছু শিক্ষার্থী উচ্চ মাধ্যমিকের পরে ধরে যায়, তারা কৃতকার্য হতে পারে না, অথবা শারীরিক কোনো প্রতিবন্ধকতার জন্য, পারিবারিক কোনো সমস্যার জন্য তারা উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হয়ে যায়। তাদের এই শিক্ষাটুকু তাদের জীবনের একাডেমিক সর্বশেষ শিক্ষা হিসেবে থেকে যায়। সুতরাং তাদের যখন ছেলে মেয়ে হবে, তারা যখন বাড়িতে কোনো তাদের আত্মীয় স্বজন বা তাদের সন্তানদের পড়ালেখার দিকে খেয়াল করবে, তখন তারা এটা ভালোভাবে বুঝতে পারবে যে না, আমাদের আসলে সমস্যা ছিল, আমাদের ছেলেমেয়েরা যেন এই সমস্যায় না পড়ে। তো এটা বিশেষভাবে এই কারণে উচ্চ মাধ্যমিক স্তরটা গুরুত্বপূর্ণ। তাও একটা আমাদের উচ্চ মাধ্যমিক স্তরে কি কি বিষয় থাকতে হবে সেইগুলো নির্বাচন করে থাকে পাঠ্যক্রম। তারপর সিলেবাস, একটা বিষয়ের মধ্যে কি কি থাকবে, যেমন আমাদের মনোবিজ্ঞান, এটা ছিল যে উপযোগী পাঠ্যক্রম, অর্থাৎ কি না এইচএসসি লেভেল, মনে করো যে এইচএসসি স্তর, এইচএসসি স্তরের যে সাবজেক্টগুলো থাকতে হয় এটা নির্বাচন করে পাঠ্যক্রম এবং সিলেবাস। মনোবিজ্ঞান, মনে করো সাইকোলজি, PSY, এটা নির্বাচন করে, PSY সংক্ষেপে লিখলাম, PSY সাইকোলজি, এই সিলেবাসটা প্রণয়ন হলো, এই মনোবিজ্ঞানের মধ্যে কি কি থাকবে সেটা সিলেবাসে আলোচিত হয়। যাই হোক, এটা আমরা এদিকে বেশি যাব না। যাই হোক, আমরা যেটা যাচ্ছি সেটা হলো কি, সেটা হলো যে ছবির কাজটি মনোবিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয়। জ্ঞান ছিল উদ্দীপকের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ছবির কাজটি শিক্ষা মনোবিজ্ঞান শাখায় আলোচিত হয় বা আলোচনা করা হয়।
এক নম্বর এখানে প্রাপ্তি ঘটে গেল। 2 নম্বর শিক্ষা মনোবিজ্ঞানের দৃষ্টিতে ফলপ্রসূ শিক্ষার জন্য প্রয়োজন সুন্দর একটা বিদ্যালয়, সুসজ্জিত শ্রেণীকক্ষ, প্রশস্ত খেলার মাঠ, যুগ উপযোগী পাঠ্যক্রম ও সিলেবাস। প্রশিক্ষণ প্রাপ্ত তুমি খেয়াল করো, প্রশিক্ষণ প্রাপ্ত একদল প্রতিশ্রুতিশীল অবশ্য দায়বদ্ধতা থাকতে হবে। আমরা বাংলাদেশের মানুষ, আমরা স্বাধীন বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশের থেকে যত সুযোগ সুবিধা ভোগ করছি এই দেশের নাগরিক হওয়ার কারণে, সুতরাং দেশের প্রতি আমাদের একটা কৃতজ্ঞতা বোধ রয়েছে, ভালোবাসা রয়েছে, সেটা আমাদেরকে প্রদর্শন করতে হবে। আর সেই জন্য বলা হয়েছে প্রশিক্ষণ প্রাপ্ত একদল প্রতিশ্রুতিশীল উদ্যমী, তাদেরকে আগ্রহ থাকতে হবে, তাদেরকে উদ্যম থাকতে হবে শিক্ষক এবং সর্বোপরি একজন সৎ এবং কর্মঠ প্রতিষ্ঠান প্রধান। অবশ্যই প্রতিষ্ঠান প্রধানকে কাজে কথায় সমন্বয় করতে হবে সবার সাথে, সেভাবে প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে গেলে সেভাবে চলতে হবে, তাহলে একটা প্রতিষ্ঠান ভালোভাবে এগিয়ে যাবে এবং ছেলেমেয়েরা ভালোভাবে লেখাপড়ায় শিখতে পাবে, একটা শিক্ষার সুন্দর পরিবেশ পাবে। তো সে কথা না, আমাদের কথা হলো যে অনুধাবন অংশ, এটা অংশটা যদি তুমি লিখতে পারো তাহলে এখানে তুমি আরো 1 প্রাপ্ত হলো, এখানে লিখে নি এই 1, আরো এখানে 1 প্রাপ্ত হলো, তোমার খাতাতে যোগ হয়ে গেল তোমার সঞ্চয়ে 1, এটা তুমি পেয়ে গেলে। এরবারে আসি প্রয়োগের 3টি অংশ বলেছি, জ্ঞান হয়ে গেল, অনুধাবন হয়ে গেল, এইবারে আমাদের বাকি থাকলো প্রয়োগ অংশ, এই অংশটা বাকি থাকলো। তো দেখি আমরা এই অংশটা কি আছে। প্রয়োগ অংশ এখানে লিখেছি, এর উপর একটা দাগ পড়েছে, ওই দিক থেকে মুছেছি আবার। উদ্দীপকে প্রধান শিক্ষক প্রথমে শিক্ষার্থীদের ওপর জোর দিয়েছেন। আমরা মনে হয় তোমাদেরকে ওই উদ্দীপকটা আরেকটা বার দেখিয়ে আসি, তাহলে তোমাদের জন্য ভালো হবে। দেখি উদ্দীপকটা আমরা আরেকবার দেখি স্ক্রিনে। হ্যাঁ, আরেকটা, এই যে উদ্দীপকে আমরা দেখি যে ছবি একটি সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক, তিনি শিক্ষার্থী, এই দেখো শিক্ষার্থী, শিক্ষক এবং শিক্ষা পরিবেশের উপর জোর দেন। এইটা তাহলে আমরা আবার ওখানে স্ক্রিনের ওই জায়গাতে চলে যাই, আসল জায়গাতে চলে যাই। হ্যাঁ, আমরা আবার আমাদের মূল পর্বে ফিরে আসলাম, কিন্তু তার আগে তোমাদেরকে উদ্দীপকটা আর একবার স্ক্রিনে দেখিয়ে নিলাম যে ছবি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং তিনি শিক্ষা উন্নয়নের জন্য শিক্ষার্থী, প্রথমে শিক্ষার্থী, তারপরে শিক্ষক এবং সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়নের ক্ষেত্রে তিনি বিশেষ ভূমিকা পালন করে থাকেন। তো আমরা এখানে এবারে পুরো অংশটা লেখার চেষ্টা করি ছবির কাজ সম্পর্কে। উদ্দীপকে প্রধান শিক্ষক প্রথমে শিক্ষার্থীদের ওপর জোর দিয়েছেন, অর্থাৎ তাদের বয়স, কাদের শিক্ষার্থীদের বয়স কারা পড়ে এখানে 6 ক্লাস বা এখন প্রাক প্রাথমিক রয়েছে বয়সের শিক্ষার্থীরা ভর্তি হয় এবং 5ম শ্রেণী সমাপ্ত করে তারা চলে যায়। তার মানে 6 আর 5 11 বছর বা সর্বোচ্চ 12 বছর হয়তো তাদের বয়স হয়। সুতরাং দেখো এই স্তরে পাঠদান এবং উন্নয়ন করাটা কত কষ্টকর। দেখো উদ্দীপকে প্রধান শিক্ষক প্রথমে শিক্ষার্থীদের উপর জোর দিয়েছেন, অর্থাৎ শিক্ষার্থীদের বয়স, লিঙ্গ, মানসিক স্বাস্থ্য বলতে শারীরিক স্বাস্থ্য এবং মনের সুস্থতা, আর্থসামাজিক অবস্থা, তার মানে হলো কি তারা ধনী, মধ্যবিত্ত নাকি গরিব বা অসহায়, এগুলো, পেরেশোনা, স্মৃতি, মনোভাব, আগ্রহ, বিশেষ চাহিদা সম্পন্ন কিনা ইত্যাদি বিষয়ে তিনি লক্ষ্য দিয়েছেন। প্রথমে তাহলে উনি কি করেছেন, শিক্ষার্থীর বয়স, লিঙ্গ, মানসিক স্বাস্থ্য, আর্থসামাজিক অবস্থা, পেরেশোনা, স্মৃতি, মনোভাব, আগ্রহ, বিশেষ চাহিদা সম্পন্ন বলতে আমরা যেটা এখন এই শব্দটা ব্যবহার করা হয়, প্রতিবন্ধী, এই শব্দটা ব্যবহার করা এখন সরকারিভাবে নিষিদ্ধ হয়ে গেছে, সুতরাং আমরা এই শব্দটা ব্যবহার করব না, আমরা বলবো যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। তো সেই বিশেষ চাহিদা সম্পন্ন কিনা ইত্যাদি বিষয়ে তিনি লক্ষ্য করেন। ইত্যাদি বিষয় বলতে একটা শিক্ষার্থীর যত প্রকার সমস্যা হতে পারে সব বিষয়গুলো তিনি খেয়াল করেন। দ্বিতীয়ত তিনি শিক্ষকদের উপর জোর দিয়েছেন, যেটা উদ্দীপকে ছিল। এই কথাটা উদ্দীপকের, এই আরেকটুখানি তোমাদেরকে বলে নি, এই কথাটা তোমাদেরকে প্রয়োগে লিখতে হবে। প্রয়োগে উদ্দীপকে এই পর্যন্ত কথাটা
থাকবে। উদ্দীপকের কথাটা এখানে তোমাদের সরাসরি তুলতে হবে, এতটুকুনি অংশ। উদ্দীপকের কথার সাথে মিল রেখে তোমার শিক্ষা মনোবিজ্ঞানে কি বলে সেটা তুমি লিখলে, যেটা এই আমি এখানে লিখে দেখাইছি। এবারে দ্বিতীয়ত, এটা ছিল প্রথমে এই দেখো প্রথমে ছিল, দ্বিতীয়ত কি হয়েছে, শিক্ষকদের উপর জোর দিয়েছেন। এইটা আমাদের উদ্দীপকে আছে। দ্বিতীয়ত শিক্ষকদের উপর জোর দিয়েছেন, তিনি কে, প্রধান শিক্ষক ছবি। তাহলে আমাদের মনোবিজ্ঞানে কি বলে দেখি আমরা, শিক্ষকদের উপর জোর দিয়েছেন অর্থাৎ শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষা উপকরণ, ফলপ্রসূ শিক্ষণ কৌশল, শেখানো কৌশল, কিভাবে পাঠদান করতে হবে। একটা ক্লাসে বিভিন্ন রকমের স্টুডেন্ট থাকে, কেউ খুবই মেধাবী, কেউ মধ্যমানের থেকে একটু নিচে, অনেকে আরও কম। সুতরাং শিক্ষককে একটা ক্লাসে সবগুলো স্টুডেন্টদের মনোরঞ্জন করা একটা বিশেষ কঠিন কাজ বলে আমি মনে করি। কিন্তু একজন অভিজ্ঞ শিক্ষক তার দক্ষতা দিয়ে এটা প্রশিক্ষণ, দক্ষতা এবং উপকরণ ব্যবহারের মাধ্যমে সবাইকে একটা পাঠের সামিল করতে পারেন, এটা মনোবিজ্ঞানে বলা হয়। এবং এটা একজন দক্ষ শিক্ষকের পক্ষে এটা সম্ভব। তাহলে দ্বিতীয়ত তিনি শিক্ষকের উপর জোর দিয়েছেন, অর্থাৎ শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষা উপকরণ, ফলপ্রসূ শিক্ষণ কৌশল, সঠিক মূল্যায়ন পদ্ধতি। গরিব বলে যে নম্বর পাবে না, হাতের লেখা খারাপ বলে যে নম্বর হবে না, এরকমটা না। আমরা আসলে জানতে চাচ্ছি একটা বিষয় শিক্ষার্থীর কাছে প্রশ্নে কি জানতে চাওয়া হয়েছে, সেটা লিখতে গিয়ে যদি একজনের সুন্দর হাতের লেখা হয় সে যা নম্বর পাবে, একজন যদি বানান নির্ভুল করে সেই কথাগুলো ভালোভাবে লেখে বা আরও ভালোভাবে লেখে, তো হাতের লেখার জন্য এক্ষেত্রে কোনো নম্বর কর্তন করা যাবে না। কারণ আমরা এখানে তার লেখাকে মূল্যায়ন করছি, আমরা এখানে তার উত্তরপত্র বা উত্তরকে মূল্যায়ন করছি, কিন্তু আমরা হাতের লেখাকে এখানে মূল্যায়ন করছি না। এটা যদি হাতের লেখার প্রতিযোগিতা হতো তাহলে হাতের লেখাকে মূল্যায়ন করতাম। তবে আমি শিক্ষার্থীদের কাছে একটা অনুরোধ করব, তোমরা অবশ্যই হাতের লেখার প্রতি মনোযোগী হবে। হাতের লেখা সুন্দর হলে তোমরা বিভিন্ন জায়গাতে অনেক কদর পাবে, সমাদর পাবে। পরীক্ষার খাতাতে শিক্ষকরা প্রথমেই একটা কথা বলা হয়েছে যে প্রথমেই দর্শনধারী হতে হবে প্রবাদ। তো সেক্ষেত্রে এই প্রথমে দর্শনধারী হলে শিক্ষকের মনটা ভালো হয়ে যায়, যে নিশ্চয় মেয়েটা ভালো লিখেছে। তো সেক্ষেত্রে তোমরা সবাই ভালো হাতের লেখা করার চেষ্টা করবা। চেষ্টার বাইরে কিছুই নেই। তোমরা যদি অনুশীলন করো, চেষ্টা করো, যে কথাটা বলা হয়েছে প্রতিশ্রুতিবদ্ধ হও যে আজ থেকে আমরা হাতের লেখা ভালো করব। কারো কোনো ক্ষমতা নেই যে তোমার হাতের লেখাকে খারাপ করে, অবশ্যই তোমার হাতের লেখা সুন্দর হয়ে যাবে, এটা আমি মনে করি মনোবিজ্ঞানের টিচার হিসেবে। তো যাই হোক, দ্বিতীয়ত শিক্ষকদের উপর জোর দেন, অর্থাৎ শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষা উপকরণ, ফলপ্রসূ শিক্ষণ কৌশল, সঠিক মূল্যায়ন পদ্ধতির উপর গুরুত্ব দিয়েছেন। সর্বশেষ তিনি শিক্ষার পরিবেশ উন্নয়নের উপর জোর দিয়েছেন। সর্বশেষ এখানে একটু দেখে নি, সর্বশেষ কি, এই কথাটা লিখতে হবে, আমাদের উদ্দীপকে রয়েছে। সর্বশেষ তিনি শিক্ষার পরিবেশ উন্নয়নের উপর জোর দিয়েছেন। সর্বশেষ তিনি শিক্ষার পরিবেশ উন্নয়নের উপর জোর দিয়েছেন। উদ্দীপকে আমাদের ছিল সর্বশেষ তিনি শিক্ষার পরিবেশ উন্নয়নের উপর জোর দিয়েছেন। অর্থাৎ আমাদের মনোবিজ্ঞানে কি বলে দেখি আমরা, মনোবিজ্ঞানের আলোকে আমরা একটু দেখিনি ওটার কি ভাবে মনোবিজ্ঞান ব্যাখ্যা করেছে। পারস্পরিক সম্পর্ক উন্নয়ন। দেখো এখানে অনেক কিছুই লেখা যেত, কিন্তু আমাদের সময় স্বল্পতা থাকে পরীক্ষার সময়। আমার সময় স্বল্পতা নয়, তোমাদের পরীক্ষার সময় অনেক গুরুত্বপূর্ণ, কারণ অনেক চিন্তা করতে হয়, অনেকগুলো প্রশ্ন। ভালো স্টুডেন্টদেরকেও অনেক সমস্যায় পড়তে হয়। হঠাৎ করে একটা সহজ প্রশ্নকে সে যদি জটিলভাবে চিন্তা করে ফেলে, তখন তার মাথাটা বিগড়ে যায়। এজন্যে পরীক্ষার হলে সবসময় মাথা ঠান্ডা রেখে তোমরা পরীক্ষার উত্তর লেখার চেষ্টা করবে, তাহলে অবশ্যই সুন্দর হবে। তো দেখো শিক্ষার পরিবেশ উন্নয়নের উপর জোর দিয়েছেন। দেখো সেটা কিরকম, সেটা হলো পারস্পরিক সম্পর্ক উন্নয়ন। পারস্পরিক সম্পর্ক উন্নয়ন আমরা কিন্তু তিনটি ওয়ার্ডের মাধ্যমে, তিনটি শব্দের মাধ্যমে বোঝাতে চেষ্টা করছি, কিন্তু এগুলো কিন্তু
বড় প্রশস্ত একটা বিষয়। পারস্পরিক সম্পর্ক উন্নয়ন বলতে শিক্ষার্থী শিক্ষার্থী সম্পর্ক, শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক, শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সম্পর্ক, শিক্ষার্থী অভিভাবক সম্পর্ক, শিক্ষার্থী শিক্ষক অভিভাবক প্রশাসন সম্পর্ক, সর্বোপরি প্রশাসন ব্যবস্থা রয়েছে, সব কিছু মিলিয়ে সম্পর্ক আর কি। অনেক বড় কথা, 3টি শব্দের মধ্যে অনেক কিছু চলে আসছে, যেটা আমাদের শিক্ষা মনোবিজ্ঞান আলোচনা করা হয়। আমি বলেছিলাম তোমাদের পাঠ্য বইয়েও রয়েছে। এবার শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা। শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা বলতে যেটা বোঝায় যে সবকটা জানালা দরজা ভালোভাবে খুলে দেওয়া, আলো বাতাস আনা, তারপরে আলো বাতাসের ব্যবস্থা করা, তারপরে হলো যারা শর্ট খাটো তাদেরকে আগে বসতে দেওয়া, যারা লম্বা তাদেরকে পরে, আবার প্রত্যেক দিন এক একজনকে এক এক জায়গায় স্থানান্তর করা, বিভিন্নভাবে বিভিন্ন দিনে প্রত্যেক দিনে ক্লাসটাকে নতুনভাবে সাজানো, সেটা একজন দক্ষ শিক্ষকের উপরে নির্ভর করবে, আমরা এখানে বলেছি। এবং যেটা ছবি সাহেব করেছেন শিক্ষক প্রশিক্ষণ এবং দক্ষ, আবার এখানে অনুধাবনে বলেছি যে উদ্যমী পরিশ্রমী প্রতিশ্রুতিশীল। সুতরাং উনি নির্ধারণ করবেন কিভাবে তাদেরকে কোন দিন বসালে কোথায় ভালোভাবে তাদেরকে পাঠদান করা সম্ভব হয়। তারপরে যেটা আছে শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা, এটা বলেছি শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা বলেছি। প্রশস্ত খেলার মাঠ একটা বিশেষ প্রয়োজন। শরীর যদি ভালো না থাকে তাহলে মন ভালো থাকে না। সুতরাং শরীর ভালো থাকলে মন ভালো থাকবে, আর মন ভালো থাকলে শরীর ভালো থাকবে। সুতরাং খেলা মন এবং শরীর দুটো ভালো রাখার একটা অবিচ্ছেদ্য অংশ, আর তার জন্য প্রয়োজন একটা খেলার মাঠ। তাহলে এই ইত্যাদি বিষয়ের প্রতি গুরুত্ব দিয়েছেন। সুতরাং এই দেখো, সুতরাং কি হচ্ছে, সুতরাং কি বলা যায় যে দেখা যাচ্ছে উদ্দীপকে প্রধান শিক্ষক ছবির কাজটি শিক্ষা মনোবিজ্ঞানের আলোচ্য বিষয়। শিক্ষা মনোবিজ্ঞানের আলোচ্য বিষয়। তাহলে আমরা সর্বশেষ যেটা বলতে পারছি সেটা হলো উদ্দীপকে ছবির কাজটি মনোবিজ্ঞানে কোন শাখায় আলোচিত হয়। আমরা তাহলে সর্বশেষ প্রয়োগে যে বলতে পারছি যে ছবির কাজটি উদ্দীপকে প্রধান শিক্ষক ছবির কাজটি শিক্ষা মনোবিজ্ঞান শাখায় আলোচিত হয়। তাহলে তোমার প্রয়োগেও আরো 1 নম্বর পাওয়া হয়ে গেল। তাহলে তুমি কত নম্বর পেলে? মোট তুমি তাহলে এই 3 নম্বর, জ্ঞানের 1, অনুধাবনের 1, প্রয়োগের 1, মোট তুমি 3 নম্বর প্রাপ্ত হয়ে গেলে। এইভাবে স্পেস দিয়ে প্যারা দিয়ে তোমাদেরকে লিখতে হবে। তাহলে জ্ঞানের পরে একটা প্যারা, অনুধাবনের পরে একটা প্যারা, তারপরে 3টে অংশ থাকলে শিক্ষক অবশ্যই জানবেন যে না শিক্ষার্থীর উপস্থাপন কৌশল ভালো এবং সে ভালো লিখেছে আর কি। তাহলে তোমাদের ফুল মার্কস পেতে সুবিধা হবে। এরপরে আমাদের আর সর্বশেষ যেটা হলো সেটা হলো উচ্চতর দক্ষতা। সেটাও আমরা এভাবে একটু দেখানোর চেষ্টা করি, তোমরা স্ক্রিনে দেখবে। আমি উচ্চতর দক্ষতার উত্তরটা একটু বড়, সুতরাং ওটাকে আর এভাবে এক স্ক্রিনে দেখানো সম্ভব হবে না। সেটাকে আমরা দুটো খণ্ডে বিভক্ত করে আমরা তোমাদের কাছে উপস্থাপন করছি। দেখো তোমরা যে দুটো পর্ব নেব, উচ্চতর দক্ষতার দুটো পাতা আমরা ব্যবহার করছি এখানে, দুটো ভাগ। না হলে তোমাদের কাছে বড় করে উপস্থাপন করা যাবে না, কারণ তোমরা যেহেতু মোবাইলে দেখবা, সুতরাং এটাকে একটু বড় করে উপস্থাপন করতে হবে। দেখো উচ্চতর দক্ষতা এসে গেছে আমাদের স্ক্রিনে। উচ্চতর দক্ষতার প্রশ্ন ঘ কত ছিল? ঘ উচ্চতর দক্ষতার প্রশ্ন। এটা প্রশ্নটা কি ছিল? মিতা ও বিজয়ের কাজের মধ্যে কোনটি অধিকতর গুরুত্বপূর্ণ? মিতা এবং বিজয়ের কাজের মধ্যে কোনটি অধিকতর গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করো। এটা নম্বর কত আছে? 4 নম্বর আছে এখানে। এই 4 নম্বরটাকে ভাগ করেছিলাম আমরা কিভাবে? ওখানে জ্ঞানের 1, অনুধাবনের 1, প্রয়োগের 1 এবং এই উচ্চতর দক্ষতার 1 সমান এই 4 নম্বর। এখন আমরা আগের মতো করেই দেখি, আমাদের লেখাটা এখান থেকে শুরু হবে। আগেও বলেছি লেখাটা এখান থেকে শুরু হবে। তো আমরা দেখি মিতা এবং বিজয় উদ্দীপকে ছিল। তোমরা আর আমরা ওটা দেখাচ্ছি না। মিতা ছিলেন একজন কোম্পানির মালিক। তিনি তার কোম্পানির
কর্মকর্তাদেরকে মূল্যায়ন করতেন এবং তার কোম্পানিতে অনেক কর্মসন্তুষ্টি ছিল, মেন্টাল স্যাটিসফ্যাকশন যেটা বলা হয়, আমরা শিল্প মনোবিজ্ঞানে দেখাইছিলাম, বলেছিলাম। তো সেক্ষেত্রে মিটার কোম্পানিতে অনেক লাভ হয়েছে এবং উৎপাদন বৃদ্ধি হয়েছে। আর বিজয়ের কাজ ছিল মানসিক সমস্যাগ্রস্তদের নিয়ে কাজ করা, তিনি মানসিক সমস্যাগ্রস্তদের সুস্থ করার কাজ করতেন। সেগুলো আমরা এবার দেখি। তাহলে এই প্রশ্নের জ্ঞানটা কি আসে? জ্ঞান আছে, এটা হলো জ্ঞান। আগের মতো করে আবার একটু একটু করে লিখি। এটা হলো জ্ঞান। এটা হলো জ্ঞান অংশ। উচ্চতর দক্ষতা প্রশ্নের জ্ঞান অংশ। জ্ঞান অংশে কি থাকবে দেখো, তোমাদেরকে কিভাবে করতে হবে এটাও তোমাদের প্রয়োগের মতো করে নিয়ে আসতে হবে নিজেদেরকে। যদিও তোমাদের ওই বিষয়গুলো ওখানে সবকিছুই আছে, কিন্তু এখানে তোমাদেরকে এই বিষয়টা নিজেদের মতো করে এই প্রশ্নের সাথে সঙ্গতি রেখে উত্তরটা লিখতে হবে। জ্ঞান অংশটা দেখো, কোনটি অধিকতর গুরুত্বপূর্ণ? মিতা এবং বিজয়ের কাজের মধ্যে কোনটি অধিকতর গুরুত্বপূর্ণ? মিতা এবং বিজয়ের কাজের মধ্যে কোনটি অধিকতর গুরুত্বপূর্ণ? এইভাবে কোনটি অধিকতর গুরুত্বপূর্ণ, এই কথাটা তোমাদেরকে বলতে হবে। দেখি আমরা এখানে কি পাই। এই কথাটা তোমাদেরকে কিন্তু প্রথমেই এক্সামিনারকে বোঝাতে হবে যে না, আমরা এই বিষয়টা জানি এবং আমাদের পড়া আছে, আমরা এটাকে জ্ঞান এই সম্পর্কে আমাদের আছে। এই জ্ঞানটা কেমন জ্ঞান আছে আমরা দেখি এখান থেকে। উদ্দীপকে মিতার কাজের ফলে, মিতা ছিল একটা কোম্পানির মালিক, কাজের ফলে তার কোম্পানিতে উৎপাদন বেড়েছে। এগুলো আমরা লিখিনি, অত কিছু লিখতে গেলে যদি মিতার কাজের ফলে তার কোম্পানির এমপ্লয়ীদের মানসিক সন্তুষ্টি ছিল, তারপর উৎপাদন বেড়েছে, লাভ হয়েছে, এত কথা লেখা যাবে না, কারণ জ্ঞান সীমিত আকার লিখতে হবে। 1 লাইন 2 লাইন সর্বোচ্চ 3 লাইন হতে পারে। তো 2 লাইন বা 1 লাইনের মধ্যে সীমাবদ্ধ রাখাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। সেখানে দেখি আমরা উদ্দীপকে মিতার কাজের ফলে উৎপাদন বেড়েছে, উৎপাদনটা তার কোম্পানিতে বেড়েছে। কোম্পানির কথাটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু বিজয়ের কাজের ফলে মানসিক সমস্যাগ্রস্তরা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে বলে বিজয়ের কাজটি গুরুত্বপূর্ণ। এখন দেখো, এখানে উৎপাদন বেড়েছে আর এখানে মানসিক সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। দুটো জিনিস, মিতার কাজের ফলে উৎপাদন বেড়েছে, তার কোম্পানির উৎপাদন বেড়েছে, লাভ হয়েছে, কর্মসন্তুষ্টি আছে। আর বিজয়ের কাজের ফলে কি হয়েছে? মিতা, দেখো এখানে মিতা আর এখানে বিজয়ের কাজের ফলে কি হয়েছে? সমস্যাগ্রস্ত ব্যক্তিরা, মানসিকভাবে যারা বিকারগ্রস্ত ব্যক্তি, তারা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, তারা স্বাভাবিক সুস্থ জীবনে ফিরে এসেছে বলে বিজয়ের কাজটি অধিক গুরুত্বপূর্ণ। এই কারণে গুরুত্বপূর্ণ, তোমরা একটুখানি খেয়াল করবা, যে পরিবারে একটা মানসিক প্রতিবন্ধী ব্যক্তি থাকে, সেই পরিবার স্বাভাবিকভাবে সমাজ থেকে নিজেদেরকে অনেকটা আড়াল করতে চায় সেই প্রতিবন্ধী মানুষের কারণে, লজ্জায়, ভয়ে, সংকোচে। কিন্তু এটা ঠিক নয়, কারণ এটা একটা রোগ, এটা চিকিৎসায় ভালো হয় এবং সেই ভালো করার কাজটি করে থাকেন কে? বিজয়। আর মানসিক সমস্যাগ্রস্ত ব্যক্তিরা সুস্থ হয়ে আবার সমাজে ফিরে আসে। তারা অনেকেই অনেক বড় বড় পেশাতে, বড় কর্মক্ষেত্রে নিযুক্ত ছিলেন, তারা আবার সেখানে এসে সমাজের বিশেষ অবদান রাখতে সক্ষম হন। সুতরাং সেই হিসেবে আমরা বলতে পারি উৎপাদন বৃদ্ধি, তো এটা একটা ভালো, দেশের উন্নয়ন, যারা ওখানে এমপ্লয় আছে তাদের ভালো, তাদের উন্নয়ন। কিন্তু এখানে একজন পরিবারকে বাঁচানো হচ্ছে, একজন ব্যক্তিকে ভালো করার মাধ্যমে ব্যক্তির যেমন উন্নয়ন হচ্ছে, ভালো হচ্ছে, সমাজেরও, পরিবারের, সমাজের সবারই কল্যাণ, মঙ্গল। সুতরাং পরের অংশে আমরা চলে আসি। এটা হলো আমার, আর এই অংশটা লিখতে পারলে তোমরা বুঝাতে সক্ষম হলে এটা হলো তোমরা এই 1 নম্বর পেয়ে যাবে। তারপর অবশ্যই তোমাদেরকে এখানে একটা স্পেস দিতে হবে, প্যারা দিতে হবে, দিয়ে এখানে আমি তোমাদের জানার জন্য লিখছি, এখানে আমি আবার লিখি এটা কোন অংশ? এটা হলো অনুধাবন অংশ।
এটা হলো অনুধাবন অংশ, এই প্রশ্নের অনুধাবন অংশ। তো অনুধাবন অংশে আমাদের এই অংশটা সম্পূর্ণ আমাদের বইয়ে থাকবে, পাঠ্য বইয়ের হুবহু অংশটা তুলে দিতে হবে, কিন্তু এই মিতা এবং বিজয়ের কাজের সাথে সঙ্গতি রেখে। তো আমরা দেখি কি লিখেছি আমরা এখানে। শিল্প মনোবিজ্ঞানে শিল্প কলকারখানা ও ব্যবসা ক্ষেত্রে সংঘটিত মানব আচরণের বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা প্রদান করা হয়। এখানে আমরা এটা লিখেছি, শিল্পের প্রধান উদ্দেশ্য পণ্যের উৎপাদন বৃদ্ধি করা এবং এই লক্ষ্যকে সামনে রেখে কাজের প্রকৃতি অনুযায়ী উপযুক্ত লোক নিয়োগ, তাদের প্রশিক্ষণ, পদোন্নতি ও মূল্যায়ন করা এবং উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণে কাজ করে থাকা। এইগুলো হলো শিল্পের কাজ। তো আমরা শিল্প মনোবিজ্ঞানে কি কি বিষয় আলোচনা করছি, অনেক কিছুই আলোচনা করছি, কিন্তু ওখান থেকে আমরা অল্প কিছু জিনিস নিয়ে নিয়েছি। দেখো, শিল্প মনোবিজ্ঞানে শিল্প কারখানা ও ব্যবসা ক্ষেত্রে সংঘটিত মানব আচরণের বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা প্রদান করা হয় এবং শিল্পের প্রধান উদ্দেশ্য পণ্যের উৎপাদন বৃদ্ধি করা এবং এই লক্ষ্যকে সামনে রেখে কাজের প্রকৃতি অনুযায়ী উপযুক্ত লোক নিয়োগ প্রদান করা, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, তাদের পদোন্নতি দেওয়া এবং তাদেরকে মূল্যায়ন করা, তাদের কাজের মূল্যায়ন করা এবং সর্বোপরি উৎপাদিত পণ্যের বাজারকে সম্প্রসারণে কাজ করা হলো শিল্প মনোবিজ্ঞানের প্রধানতম কাজ। অনেকগুলো অংশ থেকে তোমাকে এই পর্যন্ত অংশটা তোমাদেরকে নিতে হবে। এই অংশটা গেল তোমার মিটার কাজ। এটা গেল মিটার কাজ। মিটার কাজের সাথে তোমার নিজস্ব অনুধাবন, যেটা মনোবিজ্ঞান বইয়ে সরাসরি আছে, তোমার ওখান থেকে ওই অঙ্কটা তুলে দিতে হবে। তারপরে অন্য ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে যে দুজন থাকবে না বা দুটো বিষয় থাকবে না, এরকম একটার মধ্যেই তোমার সীমাবদ্ধ থাকবে, সেক্ষেত্রে তোমরা যেমন ঢালাও লিখে যেতে পারো, কোনো স্পেস হবে না। ঠিক এরকমই এখানে কিন্তু তোমরা কখনোই প্যারা দিতে পারবে না, এখানে ফাঁকা দিতে পারবে না যে না মিতার কাজটা শিল্প, ওটা একটা অংশে লিখি, আবার বিজয়ের কাজটা আরেকটা প্যারা দিয়ে লিখি না, এটা কিন্তু হবে না। তোমাদের এই অনুধাবন অংশে যা লিখতে হবে সবাইকে একত্রে লিখতে হবে। তো আমরা এখানে মিতার কাজটাই লিখেছি, তারপরে আমরা কিন্তু স্পেস দেইনি, প্যারাও দেইনি, আমরা সরাসরি ওখান থেকে শুরু করেছি। যে অপরদিকে চিকিৎসা মনোবিজ্ঞানে মানসিক সমস্যাগ্রস্তদের রোগের লক্ষণ সংগ্রহ করে। চিকিৎসা মনোবিজ্ঞান কি করে? মানসিক সমস্যাগ্রস্তদের রোগের লক্ষণ সংগ্রহ করে, প্রকৃত কারণ অনুসন্ধান করে এবং তার মাধ্যমে কিভাবে তার চিকিৎসা করা যায় সে সম্পর্কে আলোচনা করে। তো অপরদিকে চিকিৎসা মনোবিজ্ঞানে মানসিক সমস্যাগ্রস্তদের রোগের লক্ষণ সংগ্রহ করে রোগের প্রকৃত কারণ অনুসন্ধানের মাধ্যমে কিভাবে তার চিকিৎসা করা যায় সে সম্পর্কে আলোচনা করা হয় আমাদের শিক্ষা মনোবিজ্ঞানে। সে কথাগুলো এখানে বলা হয়েছে। এখানে দেখো, মিতা এবং বিজয় দুজনের কারো কথাই আমরা এখানে নিয়ে আসিনি, শুধু তাদের কাজের সাথে সম্পর্কযুক্ত যে বিষয়গুলো আমাদের সিলেবাসে আছে, আমাদের মনোবিজ্ঞান বইয়ে আছে, সেইগুলো আমরা এখানে উল্লেখ করেছি। তোমরাও এটা এরকম ভাবে করবে। আর উদ্দীপকের কথাটা চলে আসবে কোথায়? প্রয়োগ অংশে, সেটা আমরা দেখাবো। আগে দুটোও দেখাচ্ছি, এটাও দেখাবো। বলেছি যে এই প্রশ্নটা তোমাদের উত্তরটা এক পাতাতে, এক স্ক্রিনে আমার পক্ষে আনা সম্ভব হয়েছিল, কিন্তু তোমাদের দেখতে অসুবিধা হতো, বিধায় আমরা এটাকে আরেকটা অংশে। তাহলে আমাদের এখানে জ্ঞান অংশ হয়ে গেল অনুধাবন। তাহলে এখানে তোমাদের জ্ঞান এবং অনুধাবনের 2 নম্বর পাওয়া হয়ে গেল, বাকি থাকলো 1 আর 1। তার মানে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা, যেটা আমরা পরবর্তী স্ক্রিনে দেখতে পাবো। আমরা এইখান থেকে আপাতত চলে যাচ্ছি। তোমাদেরকে এখানে মনে রাখতে হবে যে এই উচ্চতর দক্ষতার প্রশ্নটা হলো আমাদের কি, মিতা এবং বিজয়ের কাজের মধ্যে কোনটি অধিকতর, মিতা এবং বিজয়ের কাজের মধ্যে কোনটি অধিকতর গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা তোমাদেরকে মনে রাখতে হবে। বিশ্লেষণ করো 4 নম্বর। আমরা 2 নম্বরের বর্ণনা এখানে দিয়ে দিয়েছি। এর পরবর্তী স্ক্রিনে আমরা আর 2 নম্বরের বর্ণনা দেব। জ্ঞান হয়ে গেছে, প্রয়োগ অনুধাবন হয়ে গেছে, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা পরবর্তী স্ক্রিনে দেখাবো আমরা। তোমরা স্ক্রিনের দিকে খেয়াল করো, আমাদের অংশটা এসে গিয়েছে। আমি এখানে লিখে দিই, এইটা হলো প্রয়োগ অংশ।
প্রয়োগ, এইটা হলো প্রয়োগ অংশ, এটা প্রয়োগ অংশ, আর এটা উচ্চতর 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 চিন্তন দক্ষতা স্তর, উচ্চতর চিন্তন দক্ষতা স্তর আমরা এগুলো লিখলাম না। যাই হোক, তাহলে আমরা জ্ঞান জানলাম, অনুধাবন জানলাম। এবার মিতা আর বিজয়ের কাজের মধ্যে আমরা যে সম্পর্কটা জানবো সেটা আমরা একটুখানি দেখে নিই। প্রয়োগ অংশে আমাদের কি বলতে হবে? প্রয়োগ অংশে আমরা আগেও দেখিয়েছিলাম যে উদ্দীপকের কথাটা নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে কিন্তু আমরা ছবির কথাটা নিয়ে আসছিলাম। প্রধান শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছবি, তার 3টে কাজ তিনি করেছিলেন, সেগুলো আমরা নিয়ে আসছিলাম শিক্ষার্থী, শিক্ষক এবং শিক্ষক পরিবেশ উন্নয়নের উপরে। ঠিক সেরকম উচ্চতর দক্ষতার ক্ষেত্রে দেওয়া আছে মিতা এবং বিজয়, সেখানে মিতা এবং বিজয়ের কথাগুলো আমরা এখানে নিয়ে আসবো প্রয়োগের ক্ষেত্রে। দেখো, আমরা উদ্দীপকে মিতার কোম্পানিতে, এইটা কিন্তু উদ্দীপকে লেখা রয়েছে, এই উদ্দীপকে মিতার কোম্পানিতে কর্মসন্তুষ্টি থাকায় উৎপাদন বেড়েছে, এটা কিন্তু উদ্দীপকের কথা আমরা সরাসরি এখানে উপস্থাপন করেছি এবং তোমরাও করবে। ইতিপূর্বে দেখো মিতার কাজের উদ্দীপকের যে কথা রয়েছে, একটি কথাও আমরা সেভাবে না, একটি কথাও আমরা হুবহু উপস্থাপন করি নাই। এখন প্রয়োগের ক্ষেত্রে উদ্দীপকের এই কথাটা প্রথমে উপস্থাপন করতে হবে। তাহলে উদ্দীপকে মিটার কোম্পানিতে কর্মসন্তুষ্টি থাকা উৎপাদন বেড়েছে, এটা আমাদের উদ্দীপকে আছে, যেটা আমরা দেখিয়েছিলাম। তোমাদের যে উদ্দীপকটা দেখিয়েছিলাম ওটা আবার দেখে নেবে, তোমাদের পাঠ্য বইয়েও আছে এটা। এটা আমাদের জহর বোর্ড সহ ঢাকা বোর্ড এবং বিভিন্ন বোর্ডে এটা পড়েছে। এই প্রশ্নটা খুবই ভালো প্রশ্ন, তোমরা একটু স্মরণ রাখবে। এই আলোকে সবগুলো সাবজেক্টের সবগুলো এই প্রত্যেকটা অধ্যায়ের এইগুলো তোমরা প্রশ্নের উত্তরগুলো লেখার চেষ্টা করবে। আমি একটা দেখিয়ে দিচ্ছি, পরবর্তীতে আমাদের যে টপিকগুলো শেষ হয়ে যাবে তখন আমরা আবার এভাবে একটা করে সৃজনশীল প্রশ্ন তার সাথে সঙ্গতি রেখে উপস্থাপন করার চেষ্টা করব। যাই হোক, আমরা বলেছি যে আমরা সব ক্লাসগুলো, অধ্যায়গুলো আমরা অনলাইনে দেওয়ার চেষ্টা করব বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। তো আমরা দেখি এখন, তাহলে এখানে উদ্দীপকে মিতার কোম্পানিতে কর্মসন্তুষ্টি থাকায় উৎপাদন বেড়েছে। এখন আমরা মনোবিজ্ঞানের সাথে এটাকে রিলেট করব। মনোবিজ্ঞানের কোন শাখা কি বৃত্তান্ত, এখানে দেখো বিষয়টি শিল্প ও মনোবিজ্ঞানের আলোকে বিশ্লেষণ করলে দেখা যায়। তাহলে আমরা যেহেতু কোম্পানি, মিতার কোম্পানি, তাহলে শিল্প কলকারখানা, তাহলে শিল্প সাংগঠনিক মনোবিজ্ঞানের আওতায় চলে যাচ্ছে। শিল্পে কর্মরত ব্যক্তিদের কর্মসন্তুষ্টি থাকলে, অর্থাৎ কর্মীদের যত সম্মানই প্রদান করলে উৎপাদন বহুগুণ বৃদ্ধি পায়। আমরা কিন্তু আগের অংশের কোনো জিনিস কিন্তু আনবো না। একটা প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা, একটার উত্তরের সাথে আরেকটার উত্তর কিন্তু কখনো মিল হবে না। যদি হয় তাহলে কিন্তু তোমার জ্ঞানের কিছুটা ঘাটতি আছে, অথবা তুমি ওখানে ভাগ করতে ব্যর্থ হচ্ছ। কারণ এগুলো তোমাদের জ্ঞান রয়েছে, ভাগ করতে পারাটাই হলো আসল কাজ সৃজনশীলের ক্ষেত্রে। তো দেখো, তাহলে উদ্দীপকে মিতার কোম্পানিতে কর্মসন্তুষ্টি থাকায় উৎপাদন বেড়েছে। বিষয়টি শিল্প মনোবিজ্ঞানের আলোকে বিশ্লেষণ করলে দেখা যায়, শিল্পে কর্মরত ব্যক্তিদের কর্মসন্তুষ্টি থাকলে, মানে কর্মের প্রতি ভালোবাসা থাকলে, তারপরে কর্মীদের যত সম্মান প্রদর্শন করলে, কাজের প্রতি শ্রমিকের, কর্মকর্তা কর্মচারীদের যেমন ভালোবাসা থাকবে, তেমনি ঊর্ধ্বতন কর্মকর্তারা শ্রমিকদের প্রতি তাদেরকে ন্যূনতম সম্মান প্রদর্শন করবে। মালিকও যদি তাদের প্রতি, সবার প্রতি পারস্পরিক সম্মান এবং শ্রদ্ধাবোধ যেটা বলা হয়, শ্রেণী বিশেষে যেটা যাকে দেওয়া উচিত সেটা যদি দেওয়া হয়, এবং সম্মানী পর্যাপ্ত স্যালারি যদি দেওয়া হয় তাদের সংসার নির্বাহ করার মতো বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে, তাহলে সেই কোম্পানির উৎপাদন বৃদ্ধি পায়, যেটা আমাদের মনোবিজ্ঞানে দেখানো হয়েছে। আর মিতা সেই কাজটি করেছে, মিতাকে ওই কোম্পানির মালিক, মিতা সেই কাজটি করেছেন। তাহলে এই অংশটা চলে গেল আমাদের মিতার সম্পর্কিত বর্ণনা। কিন্তু এখানে আবার স্টুডেন্টদের দেখি যে এটা প্যারা দিয়ে দেয় যে ওটা মিতার কাজ ছিল, এটা বিজয়ের কাজ, এই বিজয়ের কাজ। কিন্তু না, বিজয়ের কাজকে আর প্যারা দেওয়া যাবে না, বিজয়ের কাজকে প্যারা দিয়ে উপস্থাপন করা যাবে না, বিজয়ের কাজটা ওর সাথেই উপস্থাপন করে যেতে হবে। দেখো, অপরদিকে বিজয়ের কাজ হলো মানসিক সমস্যাগ্রস্তদের সমস্যা সমাধান করা। এটা কিন্তু আমাদের উদ্দীপকে আছে এবং আমরা সরাসরি তুলে ধরেছি।
বলেছি এখানেরটা তুলে ধরেছি, কোম্পানির কর্মসন্তুষ্টি টাকা উৎপাদন বেড়েছে, ঠিক প্যারা না দিয়ে একটা শব্দ ব্যবহার করেছি অপর দিকে বা অন্যদিকে, এই শব্দটা তোমরা ব্যবহার করবে। তাহলে বিজয়ের কাজ হলো মানসিক সমস্যাগ্রস্তদের সমস্যা সমাধান করা। উদ্দীপকের জিনিসটা আমরা হুবহু তুলে দিয়েছি। এবার দেখি আমাদের কোথায় কে এই বিষয়ে আলোচনা করে দেখি। তাহলে শিক্ষা চিকিৎসা মনোবিজ্ঞানের আলোকে বিশ্লেষণ করলে দেখা যায় তার কাজটি খুবই কঠিন। কার কাজটি? বিজয়ের কাজটি খুবই কঠিন। শিক্ষা মনোবিজ্ঞানের আলোকে বিশ্লেষণ করলে দেখা যায় বিজয়ের কাজটি খুব কঠিন। শারীরিক রোগ শুধু ঔষধ বা অস্ত্রোপচারের মাধ্যমে নিরাময় করা যায়। শারীরিক রোগ বা ব্যাধি হলে সেটা শুধু ঔষধ বা অস্ত্রোপচারের মাধ্যমে, সার্জারির মাধ্যমে আমরা বলি, সেটা নিরাময় করা সম্ভব বা যায়। কিন্তু মানসিক বিকারগ্রস্তদের চিকিৎসা একটি জটিল প্রক্রিয়া। মানসিক বিকারগ্রস্তদের চিকিৎসা একটি জটিল প্রক্রিয়া। দেখো, এক একটা শব্দের মধ্যে অনেক কিছু লুকায়িত থাকে। যেমন দেখো, জটিল প্রক্রিয়াটা কি? একজন মানসিক রোগী তোমরা দেখেছো, যাকে আগের আমলে, প্রাচীন আমলে বা আরো কিছুদিন আগে পর্যন্ত তাদেরকে পাগল বলা হতো, তাদেরকে জিনে ধরেছে, পরীতে ধরেছে বা ভূতে ধরেছে এরকম বলে তাদেরকে সমাজে হেয় করা হতো। সুতরাং ওই সমস্ত মানুষদের কিছুতেই ধরেনি, এটা একটা রোগ এবং এই রোগটাকে সারিয়ে তোলা যায়। তার জন্যে একজন ডাক্তারকে অনেক অভিজ্ঞ, দক্ষ হতে হয় এবং তাকে অধ্যবসায়ী হতে হয় আর ধৈর্যশীল হতে হয়। যারা তাকে সেবা দান করবে, নার্স বা সেবিকা, শুধু এখানে একটা কথা বলা হয়েছে ডাক্তার বা সেবাদানকারী, তো সেবাদানকারী বলতে শুধু নার্স বা সেবিকা নয়, এখানে বাড়ির আত্মীয় স্বজন বা রোগীকে যারা সার্বক্ষণিক দেখভাল করেন তাদের কথা বলা হয়েছে। তো আমরা এখান থেকে আরেকবার দেখে নিই। শারীরিক রোগ শুধু ঔষধ বা অস্ত্রোপচারের মাধ্যমে নিরাময় করা যায়, কিন্তু মানসিক ব্যাধিগ্রস্তদের চিকিৎসা একটি জটিল প্রক্রিয়া। এখানে ডাক্তার ও সেবাদানকারীর জ্ঞান, কর্মদক্ষতা ও দীর্ঘমেয়াদী পরিচর্যার প্রয়োজন হয়। এখানে একদিনে ঔষধ লিখে ছেড়ে দিলাম বা অস্ত্রোপচার করে ছেড়ে দিলাম, এটা কিন্তু চলবে না। এখানে দীর্ঘমেয়াদী রোগীর সাথে পারস্পরিক আলাপ আলোচনা, তার কি উন্নয়ন হচ্ছে, কি সমস্যা হচ্ছে, আবার কোনো সমস্যার নতুন সৃষ্টি হচ্ছে কিনা, এই সমস্ত বিষয়। সুতরাং এই ভালো হয়ে গেল ওষুধ খেয়ে, একটু কমির ওষুধ বা একটু রেস্টের ওষুধ খেয়ে ভালো হয়ে গেল না, ভালো হয়ে গেছে, কিন্তু না, তাকে দীর্ঘমেয়াদী স্থায়ীভাবে সুস্থ করতে গেলে এটা একটা দীর্ঘমেয়াদী পরিচর্যার প্রয়োজন রয়েছে। তাহলে দেখো, আর একবার আমরা পরে অংশটা শেষ করবো। সেটা হলো প্রয়োগ অংশটা। উদ্দীপকে মিতার কোম্পানিতে কর্মসন্তুষ্টি থাকায় উৎপাদন বেড়েছে। বিষয়টি শিল্প মনোবিজ্ঞানের আলোকে বিশ্লেষণ করলে দেখা যায় শিল্পে কর্মরত ব্যক্তিদের কর্মসন্তুষ্টি থাকলে কর্মীদের যথাযথ সম্মান ও সম্মানই প্রদান করলে উৎপাদন বহুগুণ বৃদ্ধি পায়, আর মিতা সে কাজটি করেছেন। অপরদিকে বিজয়ের কাজ হলো মানসিক সমস্যাগ্রস্তদের সমস্যা সমাধান করা, যেটা উদ্দীপকে রয়েছে। চিকিৎসা মনোবিজ্ঞানের আলোকে বিশ্লেষণ করলে দেখা যায় তার কাজটি খুবই কঠিন একটা কাজ। শারীরিক রোগ শুধু ঔষধ বা অস্ত্রোপচারের মাধ্যমে নিরাময় করা যায়, কিন্তু মানসিক বিকারগ্রস্তদের চিকিৎসা একটি জটিল প্রক্রিয়া। এখানে ডাক্তার ও সেবাদানকারীর জ্ঞান, কর্মদক্ষতা ও দীর্ঘমেয়াদী পরিচর্যার প্রয়োজন হয়। এই অংশটা লিখতে পারলে তোমরা আরো 1 নম্বর পেয়ে গেলে। আগে আমরা 2 নম্বর পেয়েছিলাম জ্ঞানের এবং অনুধাবনের এবং প্রয়োগের, এবার তোমরা আরো 1 নম্বর পেয়ে গেলে। প্রয়োগের জ্ঞান 1 নম্বরটা এখানে লিখি, তাহলে প্রয়োগের এই 1 নম্বরটা তোমরা পেয়ে গেলে। এরপর যে অংশটা থাকে উচ্চতর দক্ষতা, সেটা হলো উচ্চতর চিন্তন দক্ষতা। এবারে উচ্চতর চিন্তন দক্ষতাটা আমরা একটুখানি দেখি। উদ্দীপকে মিতার কাজের ফলে কোম্পানিতে উৎপাদন বেড়েছে, এটা কিন্তু উদ্দীপকে রয়েছে। দেখো, উদ্দীপকে এটা রয়েছে, তোমাকে এটা এখানে উল্লেখ করতে হবে। উচ্চতর চিন্তন দক্ষতাকে এটা উল্লেখ করতে হবে। এবং প্রশ্নটা ছিল মিতা এবং বিজয়ের কাজের মধ্যে কার কাজটি অধিকতর গুরুত্বপূর্ণ, বিশ্লেষণ করো। সেই অংশে আমরা কিন্তু এখানে চলে আসছি। দেখো,
এই অংশটা উদ্দীপকে রয়েছে, কোন অংশটা? উদ্দীপকে মিতার কাজের ফলে তার কোম্পানির উৎপাদন বেড়েছে। অপরদিকে বিজয়ের কাজের জন্য সমস্যাগ্রস্তরা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে সক্ষম হয়েছে। এই পর্যন্ত সম্পূর্ণটা উদ্দীপকের কথা, এবং এইটা তোমাদের এখানে একত্রে উল্লেখ করে দিতে হবে। ফলে কি হয়েছে, কার কাজটা গুরুত্বপূর্ণ এটা বোঝাতে গেলে কি হচ্ছে, ফলে তাদের পরিবারগুলো সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে। যেহেতু সমস্যাগ্রস্তরা সুস্থ হয়ে গেছে এবং স্বাভাবিক জীবনে ফিরে এসেছে, সে আবার কর্মক্ষেত্রে যোগদান করেছে, তার পরিবারের উন্নয়ন ঘটছে, সমাজের উন্নয়ন ঘটছে, দেশের উন্নয়ন ঘটছে তাদের, এবং পরিবারটা স্বাভাবিকভাবে সম্মানের সাথে মাথা উঁচু করে সবার সামনে আবার চলাফেরা করতে পারছে। সুতরাং আলোচনা হতে প্রতীয়মান হয় উভয়ের কাজই গুরুত্বপূর্ণ, উভয়ের কাজই গুরুত্বপূর্ণ, কারো কাজ কিন্তু ফেলনা নয়। মিতার কাজের ফলে কোম্পানির উৎপাদন বৃদ্ধি হয়েছে, যেটা দেশের জন্য অনেক গৌরবের, এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটছে, অনেক মানুষের কর্মসংস্থান হচ্ছে, এটাও গুরুত্বপূর্ণ। যেমন ঠিক বিজয়ের কাজও গুরুত্বপূর্ণ। তাই এখানে বলা হয়েছে যে সুতরাং আলোচনা হতে প্রতীয়মান হয় উভয়ের কাজই গুরুত্বপূর্ণ, কিন্তু বলা হয়েছে যে সঙ্গত কারণে প্রশ্ন রয়েছে যে কোনটি অধিকতর গুরুত্বপূর্ণ, যার কারণে আমাকে আরেকটা অংশ এখানে লিখতে হচ্ছে বা তোমাদেরকে লিখতে হবে। তবে তবে বিজয়ের কাজটি অধিকতর গুরুত্বপূর্ণ। উভয়ের কাজই গুরুত্বপূর্ণ, তবে উভয়ের কাজই গুরুত্বপূর্ণ, উভয়ের কাজই গুরুত্বপূর্ণ, তবে বিজয়ের কাজটি অধিকতর গুরুত্বপূর্ণ। যদি তোমরা এই অংশটা না দাও, সুতরাং আলোচনা হতে প্রতীয়মান হয় উভয়ের কাজই গুরুত্বপূর্ণ, অসুবিধা নেই, কিন্তু এটা অস্বীকার করার কোনো অবকাশ নেই যে শিল্পের উৎপাদন এটা গুরুত্বপূর্ণ কাজ নয়, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সুতরাং সবই গুরুত্বপূর্ণ কাজ, দুজনই করছে দেশের জন্য একটা মহান কাজে তারা নিয়োজিত রয়েছেন, সেক্ষেত্রে উভয়ই গুরুত্বপূর্ণ এবং বিজয়ের কাজটি অধিকতর গুরুত্বপূর্ণ। তাহলে এক্ষেত্রে আবার এখানেও এক, উচ্চতর দক্ষতায়ও নম্বর এই এক, যেটা আগে আমরা দেখিয়েছিলাম এই, তাহলে এই একও তোমার পাওয়া হয়ে গেল। তাহলে তোমার আগে আমরা জ্ঞানে পেয়েছি এক, অনুধাবনে এক, প্রয়োগের এক, এইটা দেখালাম, এবং উচ্চতর দক্ষতার এই আর এক, মোট তাহলে আমাদের নম্বর ছিল কত? 10 নম্বর। ভাগ ছিল কত? 1 যোগ 2 যোগ 3 যোগ 4, এইটা ভাগ ছিল। এটার আবার দুটো ভাগ ছিল, এটা ছিল 3টে ভাগ, এটার ছিল 4টে ভাগ। এইভাবে আমরা আমাদের নম্বরগুলো পেতে পারি। তোমরা অবশ্যই এইখানে স্পেস দেবে না, এইখানে স্পেস তোমরা দেবে না, তোমরা এটাকে ঢালাওভাবে লিখে যাবে, আর স্পেস দেবে এখানে একটা স্তরের পরে, জ্ঞানের পরে একটা স্পেস বা একটা প্যারা, অনুধাবনের পরে একটা প্যারা, প্রয়োগের পরে একটা প্যারা, এবং উচ্চতর চিন্তন দক্ষতার আগে একটা প্যারা দিয়ে তোমরা শেষ করবে। এইভাবে লেখার চেষ্টা করবে। এইটা কিন্তু সব না, তোমরা অনেক মেধাবী রয়েছো, তোমরা আরো ভালোভাবে বিভিন্ন ক্লাসে শিক্ষকদের যে সমস্ত পরামর্শ আছে সেভাবে দেখে তোমরা আরো রেডিও টিভির মাধ্যমে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তোমরা আরো ভালোভাবে সৃজনশীল সম্পর্কে অবহিত হবে এবং সেইভাবে লেখার চেষ্টা করবে। আর তোমাদের এই সুন্দর লেখার মাধ্যমে তোমরা একটা ভালো ফলাফল করতে সক্ষম হবে। এখন আমরা যে কথাটা আগেও বলেছিলাম সে কথাটা আবারও বলছি যে আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা অধ্যায় অনলাইনে শেষ করব। আজকে আমরা মনোবিজ্ঞান অনলাইনের 3য় ক্লাস নিলাম, একাদশ দ্বাদশ শ্রেণী মনোবিজ্ঞানের 3য় ক্লাস। এটা সব বিষয়ের জন্য এই সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে কারো উপকারে আসবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি, এবং সেই সাথে পরবর্তী দিনে আমরা আরও একটা নতুন বিষয়, এই প্রথম অধ্যায়ের মনোবিজ্ঞান পরিচিতি অধ্যায়ের আরেকটা নতুন বিষয় নিয়ে আসবো, এবং সেই বিষয়টা সমাপ্তের সাথে সাথে আবারও এইভাবে সৃজনশীল প্রশ্ন কীভাবে উত্তরগুলো লিখবো, এইভাবে আমরা পর্যায়ক্রমে পুরো বইটা অনলাইনে দেওয়ার চেষ্টা করব। এই বিষয়গুলো তোমরা আমার ফেসবুকে, আমাদের হাজী কিয়ামউদ্দিন মেমোরিয়াল মহিলা কলেজ গ্রুপে এবং আমার ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পাবে। সবাইকে আবারও এই অনলাইন ক্লাস, মনোবিজ্ঞান ক্লাস দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।